মুশফিক মিতুর মনের ভাব বুঝে ফেলতে মিতু মাথা নিচু করে টপিক বদলায়। আপনি নাকি আজকেই চলে যাচ্ছেন? মুশফিক ছোট্ট করে বলল, হুম। কেন? আমার তো ছুটি নেই মিতু। কালকে অপারেশন থেকে ফেরার পরে আজকের দিনটা লিভ দে বিশ্রামের জন্য। আমি সেই দিনটা তোমাকে দিয়েছি, হাসি মুখটা যেন কাঁদো কাঁদো না হয় এই জন্য। প্রচণ্ড বাতাসে যেমন গাছপালা হু হু করে নড়ে ওঠে, তেমনি সুখের এক ঝংকার তোলা বাতাসে মিতুর সারা শরীর সুখে ভরে যায়। সে মুগ্ধ হয়ে মুশফিকের দিকে তাকিয়ে বলল, এত কষ্ট করে আসার দরকার ছিল না। না আসলে তো জানতেই পারতাম না কেউ একজন আমার জন্য কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ফোন দিলেই তো আর কেউ কাঁদে না। নেটওয়ার্ক ছিল না। আমাকে বলে গেলেই তো আর চিন্তা হতো না। আমার জন্য চিন্তা হয়? হওয়ার কথা না? কি জানি। মেজর, আপনার জানার কথা ছিল। মুশফিক মুচকি হাসে, দীপ্তিময় চোখ দুটো দিয়ে মিতুকে দেখে যায়। তখন মহিমা বেগম মিতুকে ডাকলে মিতু চলে যায়। মুশফিক বিছানায় বসার পর এত ক্লান্ত লাগতো যে সে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে মিতু রুমে এসে দেখে মুশফিক ঘুমিয়ে গিয়েছে। সোজা হয়ে শুয়ে কপালের উপর একটা হাত দিয়ে রেখেছে। মুশফিককে দেখেই বোঝা যাচ্ছে সে খুব ক্লান্ত। মিতুর খুব মায়া হলো, ইচ্ছে করলো মুশফিকের কপালে হাত বুলিয়ে দিতে, কিন্তু তাদের সম্পর্কটা যে এই পর্যায়ে যায়নি। মিতু অনেকক্ষণ দাঁড়িয়ে ঘুমন্ত মেজরকে দেখে। জাগ্রত অবস্থায় তো ভালো করে তাকাতেই পারে না। তার কেন জানি মেজরকে ভয় লাগে। উনি কাছে এলেই হাত পা ঠান্ডা হয়ে যায়। অজানা শিহরণে বুক ধুকপুক করে। মুশফিক ঘুমিয়ে থাকতে থাকতে মিতু নিঃশব্দে কাপড় নিয়ে বাথরুমে চলে যায়। গোসল শেষ করে শাড়ি পরতে গিয়ে বিপাকে পড়ে। বাথরুমে যে কোনোভাবে পড়তে পারবে না। দরজা খুলে দেখে মুশফিক তখনও ঘুমিয়ে আছে। সে আস্তে করে বেরিয়ে আসে, জলদি শাড়ি পরার আরম্ভ করে। একটু পরে পরে মুশফিকের দিকে তাকাচ্ছে, জেগে গিয়েছে কিনা দেখার জন্য। শাড়ি পরা শেষে মিতু চুল শুকায়, হালকা একটু সাজার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে যায়। কানে ঝুমকা পরার পরে আয়নার দিকে তাকিয়ে দেখে মুশফিক উঠে গেছে। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখে শিকারী এক জোড়া চোখ তাকে পরখ করে যাচ্ছে। সবুজ শাড়িতে মিতুকে পুতুলের মতো লাগছে। মুশফিক এগিয়ে আসে, মিতু বলল, পড়েছি। মুশফিক তখনও মিতুকে গভীর চোখে দেখে যাচ্ছে, ছোট্ট করে বলল, সুন্দর লাগছে। ধন্যবাদ। মুশফিকের দৃষ্টি নড়চড় হচ্ছে না। মিতু মিয়ে যায়। মুশফিক তেজি চোখে বুকের এফোর ওফর করে তাকিয়ে থাকে। ঘন গলায় বলে, তুমি কি আমাকে মিস করেছো? মৃত্যু তার বাকচটুলতা হারায়। মুশফিকের দরাজ গলার স্বরে কথা বলার শক্তি ফুরোয়। বুকের পাখি ছটফটিয়ে অজানা ভাষায় তার মনোভাব প্রকাশ করে। মৃত্যুকে চুপ করে থাকতে দেখে মুশফিক এগিয়ে আসে, দৌড়ে দাঁড়ায়। অথচ মৃত্যুর গায়ে যেন আগ্নেয়গিরির লাভা আগে যে ছটফটিয়ে ওঠে। কাপা কাপা চোখে তাকায়। মুশফিক খুব যত্নে মৃত্যুর কানের ঝুমকয় আলতো ধাক্কা দেয়। মৃত্যু কেঁপে ওঠে। তার এমন প্রতিক্রিয়া দেখে মুশফিক ফিস করে বলল, আমাকে এত ভয় পাও কেন মেয়ে? মুশফিকের ফিস করে বলা কথাগুলো যেন মৃদুকে গভীর সমুদ্র থেকে চুবিয়ে তোলে। সে মাথা নিচু করে বলল, জানি না। মুশফিক মৃদুর ডাগর আঁকিতে তাকিয়ে বলল, তুমি খুব সুন্দর মেয়ে তো। মৃদু থরথর করে কাঁপে। মুশফিক মৃদুর গালে হাত ছুঁয়ে বলল, আমি কোনো রাক্ষস না যেভাবে কাঁপতে হবে। ভয় পাচ্ছ কেন? মৃদু আস্তে করে বলল, এখন থেকে ফোন দিবেন তো? মুশফিক মৃদুর গাল ঘষে দেয়। গম্ভীর গলায় বলল, দেব। মৃদু ফিস করে বলল, আপনি আমাকে মিস করেন? মুশফিকের পুরুষালী ঠোঁটের ভাঁজে কিঞ্চিত মুস্কির হাসি রেখা ফুটে ওঠে। খুব। মৃদু গাল ফুলিয়ে বলল, মিথ্যে কথা। তাই? মিস করলে তো ফোন দিতেন। মুশফিক তার আঙুলের ভাঁজ মৃদুর আঙুল জড়িয়ে ধরে বলল, মিস করলেই ফোন করে জানাতে হবে। মাঝে মাঝে কিছু কিছু মুহূর্ত একা কাটানোতে মজা আছে। এই যে আমি তোমাকে মিস করে তোমার কথা অসংখ্যবার ভেবেছি। মৃদু মুশফিকের দিকে তাকায়। মুশফিক বলল, আমি মাঝে মাঝে অপারেশনে যাই। আমি যেহেতু মেজর, তাই আমার উপর দায়িত্ব বেশি। ফোন না দিলে টেনশন করার দরকার নেই। আমার জন্য কান্নাকাটি করার কোনো দরকার নেই। আমি আছি সারা জীবনের জন্য মিতুলের হয়ে। মৃদুর মুখে হাসি ফুটে ওঠে। মুশফিকের সব কথা তাকে ভীষণ সুখ দেয়। যাওয়ার সময় ঘনিয়ে আসে। মুশফিক সবার থেকে বিদায় নেয়। মৃদুর দিকে গম্ভীর চোখে তাকিয়ে বলল, চলে যাচ্ছি। মৃদুর চোখের দিকে তাকিয়ে মনে হয় এখনই কেঁদে দেবে।
মুশফিক দাঁড়ায় না, গম্ভীর মুখে সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ পরে মিতুর মোবাইলে মেসেজ আসে। অনেক কিছু পাওয়ার রইল মিতু, সব সুদে আসলে পূরণ করব। এবার ভালো ছেলে হয়ে থেকেছি, আরেকবার কিন্তু একটুও ভালো থাকবো না। যখন সেনাদের সামনে দিয়ে মুশফিক হেঁটে যায় তখন সবাই শ্রদ্ধা ভরা চোখ তার দিকে তাকিয়ে থাকে। কাজের প্রতি ভক্তি, দেশের প্রতি ভালোবাসায় ব্যক্তিত্ব সব মিলিয়ে সবাই তাকে আদর্শ মনে করে, তাকে অনুসরণ করার চেষ্টা করে। সৈনিকদের সামনে মুশফিক সব সময় তার ব্যক্তিত্ব বজায় রেখে চলেছে, কিন্তু আজকে তার মনের আকাশে একটিও সূর্যের দেখা নেই। ঘন কালো মেঘের ঘন কাটায় সবকিছু ছেয়ে আছে। ঘুরঘুরে অন্ধকারে চারপাশ নিস্তব্ধ হয়ে আছে। বুকের ভেতরটা অশান্তিরা তোলপাড় করে দিচ্ছে। গম্ভীর দাম্ভিক মুশফিক ছটফট করে ওঠে। আগে কখনো এমন হয়নি। এই এমন হওয়ার জন্য দায়ী চঞ্চল মেয়েটা, যে কিনা খাতা কলমে তার একান্ত নিজের। চঞ্চল মেয়েটা খুব যত্ন করে তার মনে ঝড় লাগিয়ে দিয়েছে, অথচ তাদের এখনো প্রেম হয়নি, কাছে আসা হয়নি, নিবিড় করে ছুঁয়ে দেওয়া হয়নি। তারপরেও মনের এই তোলপাড় কিসের জন্য? বুকের ভেতর আগুন জ্বলছে দাবানলের মতো দাউ দাউ করে। রাতে বাড়ি ফিরে মিতুকে ফোন দেয়। তার ফোন দেওয়াও সীমিত। অন্য হাজব্যান্ডদের মতো সারাদিন ফোন দেওয়ার ধাত তার নেই। মিস করলেই কেন ফোন দিতে হবে? চোখের দিকে তাকিয়ে কথা বলতে না পারলে এই সামান্য কথা বলে কি মনের আশ মিটবে? ঢাকা থেকে আসার আজকে 40তম দিন। এই 40 দিনে তাদের কথা হয়েছে হাতে গুনে কয়েকবার। মুশফিক চাইতো মিতু ফোন দিক, কিন্তু মিতু ফোন দেয়নি। মেজরের বুঝতে অসুবিধা হয় না যে তার স্ত্রী অভিমানে টইটম্বুর হয়ে আছে, কিন্তু অভিমান ভাঙাবে কি করে? সে যে খুব দূরে। আগামী 9 মাসে কোনো ছুটি নেই, সে বাড়ি যাবে। মিতু ফোন রিসিভ করলে মুশফিক বলল, কেমন আছো? মিতু আস্তে করে বলল, ভালো। পড়ালেখা কেমন হচ্ছে? মিতু পাথর স্বরে বলল। ভালো। মুশফিক মুস্কি হাসে। মিতুর রাগের পারদ তাকে ছুঁয়ে যাচ্ছে। তারপর আর কি খবর? কিছু না। তুমি রাগ করতেও জানো? না। মুশফিক কিছুটা থেমে বলল, কথা বলতে চাইছো না মিতুল? না, এটুকু কথা বলে আমার আশ মেটে না। বুকে চলমান রক্তক্ষরণ আরো বাড়তে চায় না। কথা না বললেই ভালো, রক্তক্ষরণ সীমিত হয়। মিতুর কথাটা মুশফিকের অন্তর ছুঁয়ে যায়। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি এত কষ্ট দিই তোমায়? এবার মিতু নিজের দিশা হারায়। শক্ত খোলস সরিয়ে সশব্দে কেঁদে ওঠে। ম্যাচিওর মেয়ের মন যেন অবস্থানায় ভরে যায়। সে ফুপিয়ে ফুপিয়ে বলল, আপনি খুব খারাপ, পাষাণ। আমি আপনাকে একটুও ভালোবাসি না। আই হেট ইউ মেজর। মিতু লাইন বিচ্ছিন্ন করে দেয়। মুশফিক তারপরও মোবাইলটা কানে নিয়ে বসে থাকে। দায়িত্ব কর্মরত এক অফিসারের চেয়ে কত দায়িত্ব তা অন্য কাউকে বোঝানো সম্ভব না। কিভাবে বোঝাবে? পরিকল্পনা যে অন্য কাউকে বলা নিষেধ, এটা গোপনীয়তা। মিতু যে তাকে খুব চাইছে তা অভিমানের ভাগ করে নিঃশব্দে তাকে জানিয়ে যায় মন পাখি। মুশফিকও যে মিতুকে খুব চায় তা কি মেয়েটা জানে? জানবে কি করে? মেজর যে কখনো বলেনি। ফোনে 2-1 মিনিট ছাড়া কথা আর কিছুই হয়নি। সে কটেজের বারান্দায় এসে বসে। চোখের পর্দায় ভেসে ওঠে ফর্সা কোমল রমণীর শাড়ি পরার দৃশ্য, যা কিনা এখনো হৃদয় কাঁপিয়ে দেয়। সে চোখ বন্ধ করে নেয়। সেদিন সে ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ দরজা খোলার শব্দে সতর্ক ট্রেনিংপ্রাপ্ত মেজরের ঘুম ভেঙে যায়। বাথরুমের দরজা দিয়ে মিতু বেরিয়ে আসে, গায়ে কোনো রকম শাড়ি জড়ানো। মিতু মুশফিকের দিকে তাকানোর আগে মুশফিক আবার চোখ বন্ধ করে নেয়। মিতু শাড়িটা আবার প্রথম থেকে পরার চেষ্টা করে। ফর্সা শরীর, পেলব নরম দেহের অধিকারী মেয়েটা একান্ত তার নিজের। কখনো কোনো নারীর দিকে পূর্ণ দৃষ্টি না ফেলা মুশফিক মিতুর আদুল উদরের থেকে দৃষ্টি সরাতে পারল না। তৃষ্ণার্ত পাখির মতো ওইটুকু দেহই প্রাণ ভরে দেখতে লাগলো। সে মনকে বোঝালো এভাবে দেখা অন্যায়, পাপ, কিন্তু মন তাকে ধমকালো, বলল, ইস, মেয়েটা তোর বউ রে গাধা, দেখলে কিচ্ছু হবে না, চুপচাপ দেখ। অন্য মেয়ে হলে অবশ্যই পাপ হতো, কিন্তু এই রমণী তোর বউ। মনের কথায় মুশফিক শুকনো ঢোক গিলেছে। বুকের ভেতর তখন অন্যরকম ঝড়। পরিশালী দেহমন তখন আন্দোলন শুরু করে। সে শক্ত হয়ে বিছানায় শুয়ে থাকে। এই মেয়েটা অতি গম্ভীর, সংযত মেজরের বুকে ঝড় তুলে ফেলেছে, যা আর কেউ পায়নি। অবশ্য আর কারো দিকে সে এমন চোখে তাকায়নি। মুশফিকের মনে হয়েছিল মিতুর উদর তাকে হাতছানি দিয়ে ডাকছে। ইচ্ছে করছে বলিষ্ঠ হাতে মিতুকে শক্ত করে পাথর কঠিন বুকে
পিষ্ট করে দিতে, কিন্তু সে নিজেকে খুব সামলে নিয়েছে, একটুও ছুঁয়ে দেখেনি। না মিতুকে বসতে দিয়েছে, সেই দৃশ্য এখনো চোখে ভাসে। মুশফিকের কেমন লাগে। ঘুমন্ত ব্যাঙাচি ফুসফুস করে জেগে ওঠে, হাত দিয়ে চুল টেনে মুখ দিয়ে অস্পষ্ট করে বলল, উফ মিতুল। কাক ডাকা ভোর, চারদিকে তখনও অন্ধকার। মিতুর নামাজ পড়েছে। আজকাল নামাজে মোনাজাতে বসলেই না চাইতেই মুশফিকের জন্য দোয়া চায় বিস্তর, অথচ মানুষটার প্রতি তার এক আকাশ অভিমান। মাঝে মাঝে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করে। ইস, বিয়ের আগে কত কি ভেবেছে, কিন্তু এখন কিছুই হচ্ছে না। ভেবেছিল আর্মিরা বুঝি খুব রোমান্টিক আর বউ ঘেঁষা টাইপ হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে আর্মিরা আনরোমান্টিক, অযত্নশীল আর খুব খারাপ হয়, বিশেষ করে তার মেজর। এই যে কিছুদিন পরে পরে একটু ফোন দেয়, এতে কি হয়? এতটুকু কথা বলে মিতুর মন আরো বেশি খারাপ হয়। গম্ভীর হাউসকে স্বরটা আরো বেশি সময় ধরে শুনতে ইচ্ছে করে, অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু মুশফিক কেমন যেন 2 মিনিটের বেশি একটুও কথা বলে না। সেদিন যাওয়ার সময় বলেছিল প্রতিদিন ফোন দেবে, কিন্তু মুশফিক ফোন দেয়নি। মেজর কথা দিয়ে কথা রাখেনি। সে চাতক পাখির মতো ফোনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ফোন আসে না। মেজরের প্রতি তার খুব রাগ, খুব। মাহিমা বেগম সকালে নাস্তা বানাচ্ছে, এমন সময় কলিং বেল বাজে। উনি গলা ছেড়ে মিতুকে ডাকে। মিতুর হাতে তখন উপন্যাসের বই, নাম বাবলে। সে বই রেখে উঠে দরজা খুলতে যায়। দরজা খুলে দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা 2 মানব মানবীকে দেখে মিতু অবাক হয়, কিন্তু মুহূর্তেই অবাকের রেশ লুকিয়ে সাহেরা বেগমকে জড়িয়ে ধরে। চঞ্চল হরিণী কলকলে কণ্ঠে বলল, মা ভালো আছেন? সাহেরা বেগম মিতুকে বলল। ভালো আছি, তুমি কেমন আছো? মিতু আর চোখে মুশফিকের দিকে তাকায়। সাহেরা বেগমের হাত ধরে বলল, ভিতরে আসুন মা, আম্মু দেখো কে এসেছে। মুশফিক চুপচাপ তার মাকে অনুসরণ করে, গম্ভীর মুখে বারবার মিতুর দিকে তাকাচ্ছে। মেয়েটা তার সাথে কথা বলছে না কেন? ওদের বাসায় এসেছে অথচ তার কোনো খেয়াল নেই। সে দাম্ভিকতার সাথে সোফায় বসে। মিতুর এড়িয়ে যাওয়ায় মেজরের খুব রাগ হলো। রাগে নাকের পাটাতন ফুলে উঠল। চুপচাপ নিজেকে সংযত করতে চাইল। মিতু তার উপরই রেগে আছে। এই মুহূর্তে সে যদি রাগ করে তো পরিস্থিতি বিগড়ে যাবে। মুশফিক মিতুর দিকে তাকিয়ে দেখে মিতু আর চোখে তার দিকে তাকাচ্ছে। মুশফিকের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। মিতু মুশফিকের ঠোঁটের হাসি দেখে চুপচাপ রুমে চলে যায়। হঠাৎ করে মুশফিক আর সাহেরা বেগম আসার কারণ বোধগম্য হচ্ছে না। কিছুক্ষণ পরে মাহিমা বেগম এসে মিতুকে জানায় ব্যাগ গোছাতে। মায়ের কথায় মিতুর ভ্রু কুঁচকে যায়। মায়ের দিকে লক্ষ্য করে দেখে মাহিমা বেগমের চোখ ছলছল করছে। মিতু কিছু বলার আগে উনি বললেন, মুশফিক তাকে খাগড়াছড়ি নিয়ে যাবে। মিতু মাথা নেড়ে না করে, চোখের পানি গাল বেয়ে নেমে যায়। আমি যাব না। মাহিমা বেগম কান্না চেপে বলল। মুশফিক নিতে চাইছে, যাব না মানে কি? মিতু রাগী কণ্ঠে জোরেই বলল, ও নিতে চাইলেই আমি যাব কেন? ওর কথায় উঠবোস করবো কেন? আমি পারবো না। মাহিমা বেগম মিতুকে থামিয়ে বলল, মুশফিক তোর স্বামী, ওর কথাই শুনতে হবে, বেয়াদবি করবি না মিতু। মিতু ফুপিয়ে ওঠে। খাগড়াছড়ি চলে যাওয়া মানে পরিবার থেকে অনেক দূরে চলে যাওয়া, অথচ সে এখনো প্রস্তুত না। মিতু তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি তোমাদের ছেড়ে যাব না। তখনই সাহেরা বেগম আসে। মিতু তার মাকে জড়িয়ে ধরে মা মেয়ে অধর ধারায় কাঁদতে দেখে উনি চুপচাপ মিতুর মাথায় হাত বোলায়। মিতু তার শাশুড়ির দিকে তাকিয়ে বলল, মা, আমি যাব না। সাহেরা বেগম মিতুকে বোঝানোর জন্য বলল, আমি জানি মা, হঠাৎ করে এত দূরে যাওয়ার কথাই তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমার স্বামীর ব্যাপারটাও তো দেখতে হবে। আগামী কয়েক মাস মুশফিকের কোনো ছুটি নেই। তুমি যদি না বোঝো তাহলে কিভাবে হবে? স্বামী স্ত্রী দুজন দুজনকে বুঝতে না পারলে সংসারে শান্তি আসবে না। মিতু কিভাবে বলবে তাদের দুজন এখনো একটু কাছাকাছি আসেনি, না হয়েছে কোনো বন্ধুত্ব। এই মানুষটার কাছে যেতেই অস্বস্তি। উনি যেমন নিজের চারিপাশে শক্ত আবরণ বানিয়ে রেখেছে, এই আবরণ ভেদ করেছে মুশফিকের অন্তর ছুঁতে পারছে না। সে ফুপিয়ে উঠে মাথা নেড়ে বলে, আমি যাব না। সাহেরা বেগম আর মাহিমা দুজনে মিলিয়ে বুঝিয়েও মিতুকে রাজি করাতে পারে না। মাহিমা বেগম হাল ছেড়ে বলল, কি করবো আপা? সাহেরা বেগম ওনাকে নিয়ে বাহিরে আসে। মুশফিক রাজি করাবে। দুজনকে বিষণ্ণ মুখে বেরিয়ে আসতে দেখে মুশফিক কিছু আজ করে। সাহেরা বেগম তার পাশে এসে বসে। সে গম্ভীর দৃষ্টি ফেলাতে উনি বলল,
রাজি করাতে পারছি না। মিতু কোনোভাবেই যেতে রাজি না। মায়ের কথা শুনে গম্ভীর চেহারা আরো গম্ভীর হয়। সে কখনো ভাবেনি মিতু এমন প্রত্যাখ্যান করবে। সাধারণত মেয়েরা স্বামীর সাথে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু মিতু চাইছে না কেন? সেটা কি তার উপরের অভিমান থেকে? মুশফিক যে কিনা দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত মেজর, সে কি এত সহজে হাল ছাড়বে? সে উঠে দাঁড়ায়, আস্তে করে মিতুর রুমে ঢুকে পর্দা টেনে দেয়। মিতু মুশফিকের দিকে তাকায়, চোখের পানি গাল ভিজিয়ে যাচ্ছে। মুশফিক চুপচাপ সামনে দাঁড়িয়ে মিতুকে দেখতে থাকে। মিতু মুশফিকের দিকে তাকিয়ে আবারও ফুপিয়ে ওঠে। কান্নার তোড়ে ঠোঁট মৃদু কেঁপে ওঠে। ভেজা গলায় অস্পষ্ট করে বলল, আমি যাব না। মুশফিক তীক্ষ্ণ চোখে মিতুর দিকে তাকিয়ে আছে। গম্ভীর কণ্ঠে বলল, কেন? আব্বু আম্মুকে ছেড়ে যাব না। বিয়ে হয়ে গেছে, ছেড়ে তো যেতেই হবে। না। মুশফিক তার বলিষ্ঠ শক্ত হাত বাড়িয়ে মিতুর চোখের পানি মুছে পাশে বসে বলল, আমার সাথে থাকতে ইচ্ছে করে না? মিতু চুপচাপ মুশফিকের দিকে তাকায়। মুশফিক বলল, আমি মনে করি আমাদের দুজনে একসাথে থাকা উচিত। আমাদের সম্পর্কটা আর 10টা বিবাহিত সম্পর্কের মতো না। সম্পর্ক স্বাভাবিক করতে হলে আমাদের একসাথে থাকা উচিত। মিতু ছোট্ট করে বলল, হুম। যাবে আমার সাথে? মিতু আবার মাথা নাড়ে। কেন? আপনি একটুও ভালো না। এত দূরে থেকেও খালি কাঁদান, কাছে গেলে আরো কাঁদাবেন। মুশফিক মিতুর হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। ভালো নাকি খারাপ সেটা তো জানতে হবে। জানার জন্য কাছে যাওয়ার দরকার। দূরে আছে বলেই তো কাঁদার সুযোগ পাচ্ছ। কাছে থাকলে একটুও কাঁদতে দেব না। আমার স্ত্রীকে আমি কেন কাঁদতে দেব? মিতু চুপ করে থেকে বলল। জানি কষ্ট দেবেন। মুশফিক মিতুর চোখের দিকে তাকায়। সুচালো দৃষ্টি মিতুর হৃদয় প্রশমিত করে মুশফিক হেসে বলল, কিছু তো দেব, তা নিশ্চয়ই কষ্ট না, স্বর্গসুখ হতে পারে। যাব না। কালকে যে বললে এইটুকু কথা বলে তোমার মন ভরে না, বুকে আরও রক্তক্ষরণ হয়। আজকে যদি না যাও তাহলে এই রক্তক্ষরণ আরও দীর্ঘ হবে। মিতু মাথা তুলে মুশফিকের দিকে তাকিয়ে বলল, কেন? আগামী 9 মাস কোনো ছুটি নেই। 9 মাস পরে 3 দিনের ছুটি। আজকে ছুটি ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছে, সুতরাং দূরত্ব বরং বাড়বে, কমবে না। মিতু চুপচাপ ভাবে কি করবে। মন একবার বলে বাবা মাকে ছাড়া যাবে না, আরেকবার বলে এতদিন মুশফিককে দেখবে না, ঠিকঠাক কথাও হবে না। সেটা মানা অসম্ভব। মিতুর দিকে তাকিয়ে মুশফিক বলল, পারবে এতদিন অপেক্ষা করতে? মিতু কথা বলে না। মুশফিক মিতুর হাতটা আঁকড়ে ধরে বলল, তুমি কি আমাকে একটু মিস করো না মিতু? আমি তো তোমাকে খুব মিস করি। মিতু আস্তে করে বলল। আমিও মিস করি। তাহলে না করছো কেন? মিতু চুপ করে থাকে। মুশফিক শান্ত কণ্ঠে বলল, তুমি তাহলে অপেক্ষা করতে প্রস্তুত হও। মিতু মুশফিকের দিকে তাকিয়ে বলল, পারবো না। কেন? মুশফিকের চোখের দিকে তাকিয়ে মিতুর মনে হলো মানুষটার কাছে না থাকলে সে মরে যাবে। সে আস্তে করে বলল, আপনার কাছে যাব। মুশফিকের ঠোঁটের ভাঁজে কিঞ্চিত মুচকি হাসির রেখা ফুটে ওঠে। শিওর। মিতু মাথা নাড়ে। মুশফিক মিতুর গালে হাত রেখে বলল, মাই সুইটহার্ট। মিতু চুপ করে থাকে। মুশফিক বলল, আমি তোমায় অন্য দুনিয়া দেখাবো মিতুল, যে দুনিয়া শুধুমাত্র তোমার আর আমার। বাসার সবাই বাস কাউন্টারে তাদেরকে বিদায় দিতে আসে। মিতুর কাপড় চোপড় একটা বড় লাগেজে উপন্যাসের বই আর একাডেমিক বই মিলিয়ে 2টো বস্তা হয়েছে। মিতু কাছে। মিতুর কান্না দেখে মুশফিকের বলতে ইচ্ছে করছে, ভাই তোমার যেতে হবে না, তারপরও প্লিজ কেঁদো না। কিন্তু মুখে কিছু বলো না। সে আগেই অনলাইনে টিকিট বুক করে রেখেছিল। খাগড়াছড়ি যাওয়ার মানুষ অনেক, তা বাস কাউন্টারে না আসলে বোঝা যাবে না। 95% মানুষ ঘুরতে যাচ্ছে, আর কিছু স্থানীয়, আর কিছু চাকরি সূত্রে বসবাস করে। মুশফিকও তাদের দলে। নির্জন পাহাড়ি অঞ্চলে তার বসবাস। রাত 10টায় বাস আছে। মিতু জানালার পাশে বসে। সে ঢাকার মেয়ে হলেও বেশিক্ষণ বাস জার্নি করতে পারে না। কেমন গা গোলায়, বমি ভাব হয়। জানালার পাশে বসার কারণে বাহিরের ঠান্ডা বাতাস গায়ে লাগলে বমি ভাব হবে না। বাসের কন্ডিশন খুব ভালো, সিটগুলো বেশ বড়। বাসটা মিতুর খুব পছন্দ হলো। বাস পূর্ণ গতিতে সামনে এগিয়ে যায়। মুশফিক চুপচাপ বসে আছে। সারাদিন মিতু একটুও কথা বলেনি। তার মতো মানুষকে কেউ এড়িয়ে যাবে, ব্যাপারটা ভাবলে কেমন লাগে।
সবকিছুর ঊর্ধ্বে ভালো কথা হলো মিতু তার সাথে যাচ্ছে। সে একটু পরে মিতুকে বলল। কোনো সমস্যা হলে আমাকে বলবে, ওকে? মিতু মুশফিকের দিকে তাকায়। বাসের নিয়ন আলোয় সুচালো তীক্ষ্ণ চোখের দৃষ্টি মেলে মেজর তার দিকে তাকিয়ে আছে। সে মাথা নাড়ে, অর্থাৎ বলল। মুশফিক কিছুটা হেলে চোখ বন্ধ করে বসে। মিতুর কেমন দম বন্ধ লাগে, হাঁসফাঁস করে জানালা খুলতে চায়। কিছুক্ষণ টানাটানি করে কিন্তু খোলে না। মিতুর নড়াচড়ায় মুশফিক চোখ খুলে থাকায় ভ্রু কুঁচকে বলল। কি হয়েছে? মিতু বিবর্ণ মুখে বলল। জানালা খুলতে চাচ্ছিলাম, কেমন কাগুলাচ্ছে। মুশফিক মনে মনে ভাবে। সর্বনাশ, এই মেয়ে কি জার্নি করে অভ্যাস নেই নাকি? অভ্যাস না থাকলে তাকে খাগড়াছড়ি জামাই দেখে বিয়ে দিল কেন? আশ্চর্য। মিতু ছটফট করে ওঠে। মিতুর ছটফট দেখে মুশফিক ভাবে মিতু বুঝি এখনই বমি করে দেবে। সে মুশফিকের দিকে তাকিয়ে করুণ গলায় বলল। বাতাস লাগলে ভালো লাগতো। মুশফিক শান্ত স্বরে বলল। এটা এসি বাস মিতু, এসি বাসের জানালা খোলা যাবে না। এতক্ষণে মিতু ভালো করে লক্ষ্য করে জানালা না খুললে কিভাবে হবে। সে বিষণ্ণ মুখে বলল। নন এসি নিতেন। মুশফিক মিতুর বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে বলল। আমি সব সময় এই বাসে চলাচল করি। তাছাড়া ভাবলাম এত দূরে জার্নি তোমারও অসুবিধা হবে, আরামে যেতে পারবে। আমি এসি বাসে অভ্যস্ত না। জানতাম না। আচ্ছা, সমস্যা নেই, আই উইল ম্যানেজ। মুশফিক মিতুর দিকে তাকিয়ে থাকে কিন্তু কিছু বলে না। মিতু চুপ করে বসে আছে। মুশফিক হেসে মিতুর দিকে ফিরে তাকায়। আমার সাথে কথা বলো মিতু, কথার মাঝে থাকবে দেখবে বমি আসবে না। কে বলেছে? তুমি কথা বলে দেখো। মিতু মুশফিকের গম্ভীর অথচ মায়াকাড়া চেহারাটার দিকে তাকিয়ে থাকে। কি কথা বলা যায়? এটা কি বাস? হানিফ এন্টারপ্রাইজ। এসি বাস? হ্যাঁ। ভাড়া কত? আগে 1400 ছিল, এখন 1600 করা হয়েছে। মিতু আফসোস করে বলল। এতগুলো টাকা দিয়ে না এসে নন এসি বাসেই আসা যেত। মুশফিক ঠোঁট টিপে হাসে। বউকে আরামে রাখার জন্য এইটুকু টাকা তোমার বরের আছে। মিতু হাস্যোজ্জ্বল মুখে তাকায়। আমরা কখন পৌঁছবো? মুশফিক ঘড়িতে সময় দেখে বলল। সকাল হয়ে যাবে। এতক্ষণ? এতক্ষণ তো লাগবে। 272.6 কিলোমিটার রাস্তা কি আর 1 ঘন্টার মধ্যে পাড়ি দেওয়া যাবে? মিতু অবাক হয়। অবাকের রেশ তার মুখে লেপটে থাকে। খাগড়াছড়ি এত দূরে? হ্যাঁ। মুশফিক থামে, মিতুর দিকে তাকিয়ে বলল। তুমি কোথাও ঘুরতে যাওনি মিতু? মিতু দুঃখ ভরাক্রান্ত চেহারায় বলল। না, আমি তো খুব দুষ্টু, তাই আম্মু মনে করে আমাকে দূরে কোথাও একা পাঠানো যাবে না। কখনো কোনো অঘটন ঘটিয়ে ফেলবো। আম্মুর এক কথা, বিয়ের পরে বর নিয়ে ঘুরো। মিতু তার সাথে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। এই যে বেশ স্বাভাবিক গলায় কথা বলছে। সে বলল। তুমি দুষ্ট নাকি? মিতু মিটিমিটি হেসে বলল। ভীষণ। আমার তো মনে হয় তুমি শান্ত। আপনার সাথে তো কোনো দুষ্টুমি করি না। কেন? মিতু জানালার দিকে তাকিয়ে বলল। ভয় লাগে। কেন? জানি না, আপনি কাছে থাকলে আমার খুব ভয় হয়। এখন যে এত কাছে বসে আছো, ভয় লাগছে না? মিতু মুশফিকের দিকে তাকায়। বুকের ভিতরে টিপ টিপ ছন্দের মাত্রা বাড়ে। মুশফিক তার খুব কাছে। এই যে হাতের বাহু তার গা স্পর্শ করে আছে। কি যে ভয়ঙ্কর অনুভূতির আলোড়ন হচ্ছে তা বোঝানো যাবে না। নাম না জানা বডি স্প্রে মৃদু সুবাস ছড়াচ্ছে। নিজস্ব পুরুষালী ঘ্রাণ কেমন গা ঝিমঝিম করিয়ে দিচ্ছে। মিতু চুপচাপ বসে আছে। এর আগে মুশফিক তার এত কাছে আসেনি। আজকে প্রথম দুজনে এই সামান্য দূরত্ব ঘুচিয়ে একসাথে বসেছে। অথচ অন্যদের বেলায় দেখা যেত যে এতদিনে বেশ কাছাকাছি চলে গিয়েছে। মিতুর অন্যরকম অনুভূতি হচ্ছে। সে জিম ধরে চোখ বন্ধ করে বসে থাকে। মুশফিক শক্ত হয়ে বসে থাকা মেয়েটার চেহারার দিকে তাকায়। ঘুমাবে মিতু? মিতু মুশফিকের দিকে তাকায় না। লোকটা যেন কেমন, হঠাৎ বুকে আগুন জ্বালিয়ে দেয়। এই যে একটু আগেও তো দেবী মুশফিকের সাথে কথা বলছিল। হঠাৎ যেন গায়ে কেমনতর অনুভূতি ফোয়ারা ধেক ধেক করে ছুটে যাচ্ছে। পুরুষালী ঘ্রাণ, গম্ভীর হৃদয় ছোঁয়া, হাসির স্বর যেন তাকে লজ্জায় ডুবিয়ে দিচ্ছে। মিতু কথা বলতে পারল না। গলার স্বর যেন আটকে গেল। মুশফিকের বলিষ্ঠ হাত পায়ের সাথে তার হাত পায়ের মৃদু ছোঁয়া যেন গা কাঁপিয়ে দিচ্ছে। সে চুপ করে বসে থাকে। মুশফিক মাথাটা হেলিয়ে মিতুর দিকে তাকায়। কি ব্যাপার ম্যাডাম, ফুল স্টপ কেন?
মিতু আস্তে করে বলল। এমনি। মুশফিক মিতুর চেহারাটার দিকে তাকিয়ে বলল। হঠাৎ চুপ করে গেলে কেন? মিতু চুপ করে কিছুক্ষণ বসে বিবশ কণ্ঠে বলল। চুপ থাকতেই ভালো লাগছে। মুশফিক মিতুর লজ্জারাঙা মুখের দিকে তাকিয়ে বলল। এখন এই মুহূর্তে কি ভয় পাচ্ছ না লজ্জা পাচ্ছ? মিতু অবাক চোখে মুশফিকের দিকে তাকালো। উনি কিভাবে বুঝে গেল? সে মাথা নিচু করে নেয়। মুশফিক বলল। এতক্ষণ তো সব স্বাভাবিকই ছিল, হঠাৎ? মুশফিক আবার বলল। এই লজ্জা আর ভয় যে কিভাবে দূর করব তা আল্লাহ জানে। মিতু অস্পষ্ট গলায় বলল। ধুর। অস্পষ্ট করে বলা কথাটাও মুশফিকের কানে আসে। এখন দূর বলে তো দূরে যাব না মিতু। মুশফিকের কথাগুলো দুষ্ট রূপ নিচ্ছে। সে প্রসঙ্গ পাল্টাতে চাইল। ফোঁস করে শ্বাস ফেলে বলল। আমি ঘুমাবো। মুশফিক মুচকি হাসে। আচ্ছা। মিতু চুপ করে থাকে। চুপ করেই বুঝতে পারে পাশের মানুষটা ছটফট করছে। সে ঘুমানোর চেষ্টা করে। মুশফিক নিজের মাঝে আগে কখনো এমন পরিবর্তন লক্ষ্য করেনি। আজকে এমন হচ্ছে কেন? বউ পাশে আছে বলে হয়তো। এই যে এখন ইচ্ছে করছে অনেক কথা বলতে, কিন্তু চঞ্চল হরিণের কি হলো কে জানে, হঠাৎই লজ্জার অদৃশ্য চাদরে নিজেকে মরে নিল। মুশফিক আস্তে করে বলল। ঘুমিয়ে গিয়েছ? মিতু চোখ খুলে তাকায়। মুশফিক বলল। তুমি বোধহয় ভয় পাচ্ছ। তুমি চাইলে তোমার হাত ধরে বসতে পারি, এতে ভয় কম লাগবে। মুশফিকের কথা শুনে মিতু চুপ করে। লোকটা যে কড়া চালাক তা এইমাত্র বলা কথাটা শুনেই বোঝা যাচ্ছে। হাত ধরতে ইচ্ছে করছে অথচ বলবে না হাত ধরবে। বলল কি হাত ধরলে ভয় কম লাগবে। মিতু আস্তে করে বলল। আমার হাত ধরতে ইচ্ছে করছে? মুশফিক বিস্তর হাসে। হাত দিয়ে চুল টেনে বলল। বউ কাছে থাকলে হঠাৎ এমন অনেক ইচ্ছে জাগে। মিতু চুপ করে মুশফিকের দিকে তাকিয়ে আছে। মুশফিক আস্তে করে ভিতর হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। চিকন সরু আঙুলের ভাঁজে বলিষ্ঠ শক্ত করপড়া হাতের আঙুল গুজে দিয়ে চুপচাপ সিটে হেলান দেয়। মিতু কিছুক্ষণ পরে ঘুমিয়ে যায়। একটু হেলে পড়ে মুশফিকের দিকে। মুশফিক ঘুমায়নি, বাসে সে ঘুমাতে পারে না। মিতুর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। মিতু তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। গালের পাশে চুল সরিয়ে দেয়। খুব নিচু গলায় ফিস ফিস করে বলল। শোনো আমার হৃদয় হরণী, তোমাকে কাছে আনতে পেরে যেন যুদ্ধ জয় করার মতো সুখ পাচ্ছি। তুমি কি কখনো তা উপলব্ধি করতে পারবে? মিতু হাত দিয়ে মুশফিকের শার্ট আঁকড়ে ধরে মুখ গুজে দেয় তার কাঁধে। মুশফিকের দেহ আশার হয়ে আসে। সে নিঃশব্দে গভীর নিঃশ্বাস ফেলে মিতুর দিকে আদর মাখা চোখে তাকিয়ে থাকে। আচ্ছা মিতু, জেগে থাকলে কি এভাবে কাছে আসতো? মোটেও না। এ মেয়ে তো লজ্জায় কথাই বলে না। মুশফিক আস্তে করে পরম আদরে মৃদুর কপালে একটা চুমু দেয়। মৃদু নড়ে চড়ে বসে। মুশফিক চুপচাপ মৃদুর হাতটা আঁকড়ে ধরে বসে আছে। মৃদু চুপ করে আছে। লজ্জায় শিহরণে তার দম বন্ধ হয়ে আসে, কিন্তু সে সরে আসতে পারছে না। অজানা আকর্ষণে আরো লেপ্টে থাকতে ইচ্ছে করছে। মুশফিকের বলা কথাগুলো হৃদয়ে লেগেছে। সে কপালে মুশফিকের ঠোঁটের ভেজা চুম্বন এখনো অনুভব করতে পারছে। হঠাৎ মনে হলো, মিতুর এত খারাপ, গাড়িতেই চুম্মাচাটি শুরু করে দিয়েছে। বাসা নিতে পারলে কি করবে? ভাবতেই মৃত্যুর গলা শুকিয়ে গেল। সে আস্তে করে মুশফিকের দিকে তাকালো। মুশফিক তার দিকে তাকিয়েছিল। সে মৃত্যুকে তাকাতে দেখে বুক মুচড়ে উঠল। গোপন কথা, গোপন স্পর্শ কি মেয়েটা জেগেই অনুভব করেছে? আস্তে করে বলল। এই তুমি ঘুমাওনি? আশ্চর্য। মিতু মনে মনে নিজের গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। আর একটু এমন করে কাঁধে শুয়ে থাকতো। চুপচাপ মুশফিকের নরম কথা, আদরের চুম্বন অনুভব করত। তা না করে সে গরুর মতো বড় বড় চোখ করে তাকিয়ে ফেলেছে। তার চোখ খুব সুন্দর। সবাই উপমা দেয় হরিণের মতো চোখ, কিন্তু তার আজ মনে হচ্ছে এগুলো মোটেও হরিণের মতো না, এগুলো গরুর মতো চোখ। নিজের প্রতি নিজের রাগে গা বিষিয়ে উঠল। বিয়ের পর এই প্রথম মুশফিক মৃদুর দিকে ভালোবাসার চুম্বন এঁকে দিয়েছে, আর সে কিনা এটা ভেস্তে দিল। যদিও তার লজ্জা লাগছে, হাত পায়ের তালুতে শিরশির করে উঠছে, তারপরেও নিজেকে সামলানো যেত। কিন্তু মুশফিকের এমন হতবিহ্বল চেহারা দেখে তা আর সম্ভব না। এই মুহূর্তে মুশফিককে দেখে তার মনে হচ্ছে মুরগি চোর। কেমন হতবাক হয়ে
বিস্ময় ভরা চোখে তাকিয়ে আছে। মিতু বোকার মতো হাসার চেষ্টা করলো ঠিকই, কিন্তু পেটের ভিতরে ভয় গুড়গুড় করে উঠেছে তার। বাসায় গিয়ে কি হবে? লজ্জায় তার ইচ্ছে করছে বাস থেকে নেমে ঢাকা ফিরে যেতে। মুশফিক স্মার্টলি নিজেকে সামনে নেয়। মিতুর বোকা হাসির দিকে তাকিয়ে বলল, কি হলো? গাড়ির ঝাঁকি লেগে ঘুম ভেঙে গেল। রাস্তা এত খারাপ? মিতুর মুখের সামনে হাত দিয়ে হাই তুলল, যেন সদ্য ঘুম ভেঙেছে। সে চোখ পিট পিট করে তাকালো। যথাযথ চেষ্টা করছে তাকে দেখে যেন বোঝা যায় মাত্র ঘুম থেকে উঠেছে। মুশফিক মিতুর মুখের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। মিতু এমন শিকারী দৃষ্টি দেখে নড়ে চড়ে বসে। মুশফিক বলল, রাস্তা ভাঙা না, মোড় ঘুরতে গিয়ে ঝাঁকি লেগেছে হয়তো। মিতু মাথা নেড়ে আবারও সিটে মাথা রাখে। মুশফিকের মুখাবয়ব গম্ভীর হয়, চুপচাপ গম্ভীর মুখ হয়ে বসে থাকে। মিতুর সাথে আর একটাও কথা বলে না। সে ভাবে মিতু সত্যি কথাই বলছে, ঘুমিয়েছিল। নিজের উপর সে যার পরনায় বিরক্ত। এত কন্ট্রোল এসছে, একটু বেশি এগিয়ে ফেলেছে। মিতু জেগে থাকলে নির্ঘাত খারাপ ভাবত। এমনি মেয়েটা তাকে খুব ভয় পায়, তার উপর আবার এত কাছে চলে আসলে দেখা যাবে কালকে সকালেই ঢাকা চলে যাবে। রাত 1:05 কুমিল্লা পাদুয়ার বাজারে বাস থামে। রাতের খাবার খাওয়া আর প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্যই এই বিরতি। বিরতির সময় 30 মিনিট। মিতু আর মুশফিক নেমে আসে। মিতু হাত দিয়ে নাক চেপে ধরে। অনেকক্ষণ ধরেই বমিভাব হচ্ছিল। বাস বন্ধ করার ফলে ইঞ্জিন থেকে এক প্রকার গন্ধ এসে নাকে লাগে। মিতুর মনে হচ্ছে এত বিশ্রী গন্ধ সে আগে কখনো পায়নি। তার পেটের নাড়িভুড়ি বের হওয়ার মতো উল্টে পাল্টে যাচ্ছে। সে মুশফিকের পাশে দিয়ে দ্রুত হেঁটে সামনে গিয়ে গড়গড় করে বমি করে দেয়। মুশফিক মিতুকে ধরে। মেয়েটার কষ্টে তার নিজেরই খারাপ লাগছে। এই যে বমি করতে কি কষ্ট হচ্ছে। এক পর্যায়ে বমি করতে করতে মিতু দুর্বল হয়ে যায়। মুশফিক তার হাত ধরে সামনের দোকান থেকে পানির বোতল এনে চোখে মুখে পানি দেয়। কিছুটা পানি মাথায় দেয়, কিছুটা পানি খেতে দেয়। মুশফিক বলল, কিছু খাবে? মিতুর পেটে খুব ক্ষুধা আছে, কিন্তু বমির ভয়ে বলল, না। মুশফিক সামনে তাকায়। হোটেল নূরজাহান, বেশ নাম করা হোটেল। হানিফ বাস এই হোটেলের সামনেই থামে। সে মিতুকে নিয়ে ভেতরে যায়। মিতু ওয়াশরুমে যায়। এই ফাঁকে সে হাত মুখ ধুয়ে নেয়, যতটুকু পারা যায় ফ্রেশ হয়। প্যান্ট থেকে মিতুর ছিটকে আসা বমি পরিষ্কার করে বেরিয়ে এসে দেখে মিতু দাঁড়িয়ে আছে। সে বের হওয়ার পরে তার পায়ের দিকে তাকিয়ে বলে, আপনি পরিষ্কার করলেন কেন? আমি পরিষ্কার করে দিতাম। কি? মিতু হাতের ইশারায় প্যান্ট দেখিয়ে বলে, ময়লা। মুশফিক বুঝতে পারে মিতু কিসের কথা বলছে। মেয়েটা খেয়াল করেছে। সে হেসে বলল, তোমাকে পরিষ্কার করতে হবে, আমি পারি এসব। মিতু ফ্যাকাশে চোখ হয়ে তার দিকে তাকিয়ে আছে। মুশফিক মিতুর কাছে যায়। মাথার চুল ক্লিপ ছেড়ে উস্কো খুস্কো হয়ে আছে। মিতুকে একটা চেয়ারে বসিয়ে মাথার চুলগুলো যতটা সম্ভব গুছিয়ে ক্লিপ দিয়ে আটকে দেয়। মিতু মুগ্ধ হয়ে মুশফিকের দিকে তাকিয়ে আছে। মানুষটা এত যত্নশীল। মুশফিক বলল, কি খাবে? পেট তো খালি। মিতু না করে। মুশফিক বলল, না খেলে আরো খারাপ লাগবে। আবার বমি হবে। মুশফিক বলল, কিছু হবে না, তুমি বসো। কি খাবে? ভাত? না, অন্য কিছু। আচ্ছা। কিছুক্ষণ পরে মুশফিক ফিরে আসে। মিতুর হাতে দুটো ট্যাবলেট দিয়ে বলল, খেয়ে নাও। মিতু চুপচাপ খেয়ে নেয়। ওয়েটার তাদের খাবার দিয়ে যায়, কলিজা ভুনা, সবজি আর পরোটা। মিতু একটু খায়। মুশফিক জোর করেও খাওয়াতে পারে না। মুশফিক খেয়ে কফি আনে। মিতু যে খেতে পারছে না এটা চুপচাপ দেখছে। মিতুকে বাসে উঠিয়ে সে নেমে যায়। নিরিবিলি বাসে মানুষ নেই বলতে গেলে। সবাই নিজ প্রয়োজনে নেমে পড়েছে। আস্তে আস্তে সবাই ফিরে আসে। কিছুক্ষণের মাঝে মুশফিকও ফিরে আসে, হাতে অনেকগুলো খাবার। মিতু দুর্বল কণ্ঠে বলল, এগুলো কি? চিজ, জুস, চকলেট, আচার। মিতু নাক সিটকে বলল, আমি কিছু খাবো না। মুশফিক হাসে সিটে বসে বলল, আচ্ছা। মিতু ঝাঁকুনি দিয়ে বাস আবার চলতে শুরু করে। মিতু আস্তে করে সজ্ঞানে স্বইচ্ছায় মুশফিকের কাঁধে মাথা রাখে। মুশফিকের হঠাৎ নিজেকে খুব পূর্ণ লাগে। সুখের আতশবাজি যেন চারদিকে ফুটে ওঠে। সে মিতুর হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নেয়। মিতু নরম সরে বলল, আমার শুয়ে পড়তে ইচ্ছে করছে। শুয়ে পড়ো। মিতু মাথা তুলে বলল, কোথায়? মুশফিক নিজের কোল দেখিয়ে বলল, এখানে।
মিতু সিট পর্যবেক্ষণ করে দেখে সিট বেশ বড়, অনায়াসে শুয়ে যেতে পারবে। মিতু পা মুড়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। মুশফিক মিতুর মাথায় হাত বুলিয়ে দেয়, একটা হাত মিতুর হাত আঁকড়ে ধরে। মিতু অবাক হয়ে মুশফিকের দিকে তাকিয়ে থাকে। এই মুশফিক তার কাছে নতুন। সে বলল, তখন আমার ময়লা পরিষ্কার করতে আপনার ঘৃণা হলো না? মুশফিক কিছুক্ষণ মিতুর দিকে তাকিয়ে থেকে বলল, ঘৃণা হবে কেন? হওয়াটাই তো স্বাভাবিক ছিল। তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। আমরা দুজন একে অপরের সবচেয়ে বিশ্বস্ত মানুষ, যার কাছে নির্দ্বিধায় সব কিছু বলা যাবে, করা যাবে। একে অপরের বিন্দু পরিমাণ সমস্যাও সূক্ষ্ম নজরে দেখতে হবে, যত্ন নিতে হবে। শুধুমাত্র আমি তোমার হাজবেন্ড বলে যে তুমি শুধু আমার সেবা করবে, আর তোমার অসুস্থতায় আমি তোমার সেবা না করে নাকুচকে দূরে সরে থাকবো, তা কি করে হয়? আমি সবসময় তোমার যত্ন নেব। মিতুর বুকটা সুখে কেমন চিনচিন করে ওঠে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানায় এত ভালো মন মানসিকতা সম্পন্ন জীবনসঙ্গী দেওয়ার জন্য। মুশফিক মিতুর চোখে তার জন্য স্পষ্ট মুগ্ধতা দেখতে পায়। সে হাসকি সরে বলল, তাছাড়া ভালোবাসার মানুষের কোনো কিছুতেই ঘৃণা আসে না। মিতু ঠোঁট কামড়ে ধরে অপলক মুশফিকের দিকে তাকিয়ে থাকে। একটু পরে আস্তে করে বলল, আমি আপনার ভালোবাসার মানুষ? মুশফিক ঠোঁট টিপে হাসে। মিতুর নাকে টোকা দিয়ে বলল, এখনো হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। মিতু বলতে ইচ্ছে হলো, তা ভালোবাসার মানুষের যদি না হলো, তাহলে কপালে চুমুটুকু দেওয়ার কি দরকার ভাই? ভালোবাসাই না হয় এসব করো। কিন্তু এসব কি মুখে বলার সাহস মিতুর আছে? সে চুপ করে থাকে। মুশফিক তেঁতুলের আচার মিতুর মুখের সামনে ধরে। মিতু মাথা নাড়ে। মুশফিক বলল, খাও, ভালো লাগবে। মিতু চুপচাপ খায়। মুশফিক একে একে চিপস, জুস, চকলেট, আচার সব খাইয়ে দেয়। মিতু চুপচাপ শুয়ে থাকে। মুশফিকের গায়ের মিষ্টি আদরের ঘ্রাণটাকে অন্যরকম আবেশে জড়িয়ে রাখে। সে চোখ বন্ধ করে ঘুমিয়ে যায়। মিতু ঘুমানোর পরে মুশফিক তার মোবাইল ফোন দিয়ে ঘুমন্ত মিতুর কয়েকটা ছবি তুলে নেয়। মানুষের কথার শব্দে মিতুর ঘুম ভেঙে যায়। নিজেকে আবিষ্কার করে মুশফিকের কোলে। সে মুশফিকের কোলে সে কখন শুয়েছে। মিতু মুশফিকের সাথে মিশে আছে। মুশফিক তার দিকে কেমন মিষ্টি চোখে তাকিয়ে আছে। মিতু জলদি উঠতে চায়। মুশফিক তাকে উঠতে সাহায্য করে বলল, এত তাড়া কিসের? আস্তে ওঠো। মিতু আস্তে করে বলল। ডাকেনি কেন? পা ব্যথা করছে না? মুশফিক হেসে বলল, না, ঠিক আছে। গাড়ি থেমে আছে। মিতু বাহিরের দিকে তাকিয়ে বলল, আমরা কি পৌঁছে গিয়েছি? না, তাহলে গাড়ি থেমেছে কেন? আমরা এখন খাগড়াছড়ি আছি। এটা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা। এখানে একটা আর্মি চেকপোস্ট আছে। সামনে খুব আঁকাবাঁকা রাস্তা। রাতে গাড়ি চালানো রিস্ক, তাই সেনাবাহিনীরা রাতে এখানে আসা সব গাড়ি আটকে দেয়। ভোরের আলো ফুটলে ছেড়ে দেয়। ও আচ্ছা। আপনি কি এখানে আসেন? না, আমি আসি না, কিন্তু মাঝে মাঝে দরকার লাগলে আসতে হয়। কিছুদিন আগে একটা ড্রাগের চালান হচ্ছিল, তখন এসেছিলাম। মিতু অবাক হয়ে বলল, তারপর? ধরে ফেলেছি। ও আচ্ছা। কিছুক্ষণ পরে ভোরের আলো ফুটে ওঠে। বাস পাহাড়ের ওপর উঠতে থাকে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় হেলে দুলে বাস উঠতে থাকে। মিতুর ভয় লাগে। সে মুশফিকের দিকে ভয়ে ভয়ে তাকায়। মুশফিক বলল, এটা আলোটিলা পাহাড়। এই পাহাড় উঠতে 20 মিনিট লাগবে। ভয় লাগছে। ভয়ের কিছু নেই, আমি আছি তো। মিতু মুগ্ধ হয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকে। দূরে কি সুন্দর পাহাড়। সকালে সাদা কুয়াশা যেন পাহাড় আকারে ধরে রেখেছে। তার চোখে মুখে মুগ্ধতার রেশ। মুশফিক চুপচাপ মিতুর উচ্ছ্বাস দেখছে। মুশফিক হাত দিয়ে এটা সেটা মিতুকে দেখাচ্ছে, চিনাচ্ছে। কিছুক্ষণ পরেই তারা খাগড়াছড়ি শহরে চলে আসে। বাস থেকে নেমে সকালের ঠান্ডা বাতাসে গা মাখে মুশফিক ব্যাগপত্র নিয়ে একটা গাড়িতে উঠে বসে। এখান থেকে আর্মি কটেজ অনেক দূরে। যাওয়ার পথের দৃশ্য মিতুকে মুগ্ধ করে ক্ষান্ত হলো না, বরং প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য করল। মুশফিক মিতুকে সব চিনিয়ে নিচ্ছে। যখন আর্মি কটেজে পৌঁছালো তখন সকাল 6:30 বাজে। মিতু গাড়ি থেকে নেমে কটেজের দিকে তাকায়। দূরে এমন আরও কটেজ আছে, দেখতে একই রকম। সে জিজ্ঞাসার দৃষ্টি মেলে মুশফিকের দিকে তাকায়। মুশফিক মিতুর কানের কাছে মুখ নিয়ে বলল, মেজরের রাজ্যে স্বাগত আমার প্রিয়তমা। এই বাড়িটা তোমার। এই বাড়িতে আমি তোমার কাছে শুধু শান্তি চাই আর ভালোবাসা।
মিতুর মুখে হাসি ফুটে ওঠে। মুশফিকের দিকে তাকিয়ে চোখ দিয়ে আশ্বস্ত করে। আস্তে ধীরে কটেজের ভিতরে যায়। নিচে বড় হল রুম, সোফা আর টিভির সংযোগে সাজানো। পাশে বড় কিচেন, অন্য পাশে দুটো রুম, মাঝখানে সিঁড়ি। মুশফিক ইশারা করে উপরে যেতে। মিতু সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। উপরে 3টা রুম, এক রুমের এক পাশে বড় খোলা বারান্দা। এই রুমটায় মুশফিক থাকে। মিতুকে নিয়ে সেটাই যায়। মিতু রুমে ঢুকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। রুমটা দেখেই বোঝা যায় ভীষণ রুচিশীল, মার্জিত মানুষের পছন্দ অনন্য। মুশফিকের বাসায় যেমন সাদার সমারোহ, এখানেও তাই, সব সাদা। সে বারান্দায় আসে, তারপর মুখ দিয়ে বলল, ওয়াও, এত সুন্দর! মিতুর সামনে উঁচু উঁচু পাহাড়। সে চোখের পলক ফেলার ভাষা হারিয়ে ফেলে। কতক্ষণ দাঁড়িয়েছিল জানা নেই। পেছন থেকে মুশফিক বলল, এখন থেকে প্রতিদিনই দেখতে পারবে। এখন আসো, গোসল করো। মিতু মুশফিকের দিকে তাকিয়ে আবারও মুখ ফিরিয়ে নেয়। মনে মনে ভাবে, শুধুমাত্র তোয়ালে পরে এইভাবে ঘুরছে কেন? ছি, মতলব কি? মেজরদের কি লজ্জা শরম থাকে না নাকি? মুশফিক বলল। যাও, আমার ডিউটি আছে মিতুল। মিতু সামনে এগিয়ে আসে। আমাকে মিতুল বলেন কেন? আমার পছন্দ, ভালো লাগে, মিষ্টি লাগে। মিতু হেসে রুমে যায়। লাগোয়া সুন্দর বাথরুমে ঢুকে আরেকবার মুগ্ধ হয়। দেয়াল ঘেঁষে বাথটব আর সামনে সুন্দর জানালা। সেই জানালা দিয়ে পাহাড় দেখা যায়। গোসল করতে করতে প্রকৃতি দেখা যাবে। মিতু জলদি গোসল করে বেরিয়ে আসে। রুমে কেউ নেই। মিতু মাথা মুছতে মুছতে নিচে আসে। মুশফিক নাস্তা বানাচ্ছে, ফ্রোজের পরোটা আর ডিম ভাজি। আরেক চুলায় আদা দেওয়া রং চা। মিতু কাছে গিয়ে দাঁড়ায়। মুশফিকের হাতের কাজ দেখে বোঝা যাচ্ছে মুশফিক রান্নাবান্নায় দক্ষ। মুশফিক বলল, ভালো লাগছে। মিতু হেসে বলল। হ্যাঁ। মুশফিক টেবিলে এনে নাস্তা রাখে। মিতুকে পরোটা দিয়ে সে শসা, টমেটো, গাজর আর 1 কাপ চা খায়। মিতু অবাক হয়ে বলল, আপনি এসব খেয়েই থাকবেন? হ্যাঁ, পরোটা খান না? খাই মাঝে মাঝে। গতকাল রাতে পরোটা খেলাম না, সেটা তো আবার ছিল, তা এখন সালাদ দিয়ে কাটাকাটি। মিতু এবারে বুঝল এমন পাথর কোঁদা শক্ত শরীরের রহস্য কি। সে নাস্তা করে বিছানায় চলে আসে। নরম তুলতুলে বিছানা। মিতু শোয়ার পরেই আরামে চোখ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে কপালে হাতের স্পর্শ পেয়ে মিতু চোখ খুলে তাকায়। কখন যে ঘুমিয়ে গিয়েছে বুঝেইনি। মুশফিক ইউনিফর্ম পরে প্রস্তুত। মিতু আস্তে করে বলল, এই, আপনাকে এত সুন্দর লাগছে কেন? মুশফিক মিতুর দিকে ঝুঁকে আসে। আমি তো মিতুর পর, তাই একটু আল্ট্রা লেভেলের সুন্দর। মুশফিকের কটেজের কিছুটা দূরে আরও 3টা একই মডেলের কটেজ। 4 জন অফিসারের 4টা কটেজ। মুশফিক আজকে কাজে মন বসাতে পারছে না। কম্পিউটারের সামনে বসে আছে, অথচ মনোযোগ স্ক্রিনে নেই। সে বারবার মোবাইলের দিকে তাকাচ্ছে। আসার সময় মিতুকে বলে এসেছিল ঘুম থেকে উঠে যেন তাকে ফোন দেয়, কিন্তু এখন 12টা বাজে, অথচ মিতু ফোন দেয়নি। আগে কখনো বাসায় যাওয়ার জন্য মন এত ছটফট করেনি, কিন্তু আজকে মন ছটফট করছে। কর্নেল ফারুক আহমেদের মুশফিকের ছটফট নজরে পড়ে। মুশফিক কাজ পাগল মানুষ, অথচ আজকে একটু পরে পরে ঘড়ির দিকে তাকাচ্ছে, যেন কারো প্রতীক্ষায় অপেক্ষারত। উনি মুশফিকের কাছে যায়। মেজর, আর ইউ ওকে? স্যারের কথা শুনে মুশফিক নড়ে চড়ে বসে। গমগমে গলায় প্রফেশনালভাবে বলল, ইয়েস স্যার। তোমাকে চিন্তিত লাগছে, এনি প্রবলেম? মুশফিক যে বিয়ে করেছে এই খবরটা এখনো কাউকে জানানো হয়নি। চাকরির সূত্রে তার বিয়ের পারমিশন আছে। মেজর যেহেতু নিজস্ব কটেজও পেয়েছে। সে বলল, নো স্যার। উনি মুশফিককে ভীষণ স্নেহ করেন। কাজের প্রতি এত সৎ আর কর্মঠ মানুষ উনি কমই দেখেছেন। তাছাড়া মনে মনে মুশফিককে নিয়ে আলাদা চিন্তাও আছে। উনি মুশফিকের কপালে হাত রেখে বললেন, শরীর ভালো আছে তো? ওনার কাজে মুশফিক বিব্রত বোধ করে, কিন্তু ওনাকে বসতে না দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, ঢাকা গিয়েছিলাম, তাই একটু ক্লান্ত লাগছে। তাহলে একটা ব্রেক নাও। মুশফিক এটাই বলতে চেয়েছিল। উনি বলাতে মুশফিকের ঠোঁটের কোণে কৃতজ্ঞতার হাসি ফুটে ওঠে। সে বলে, জি স্যার। 2টার সময় আবার চলে আসবে। ইয়েস স্যার। মুশফিক দক্ষ হাতে জলদি গাড়ি চালিয়ে কটেজের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে তার ভীষণ শান্তি অনুভব হয়। এতদিন তো এমন শান্তি লাগেনি, আজ কেন লাগছে? প্রশ্নটা শুনে মুশফিক নিজেই হাসে।
সে জানে কেন বুকে এত শান্তি লাগছে, কারণ তার শান্তির ভোমরা বাসায়। সে আদৌ জানে না মৃত্যু তাকে কতটুকু শান্তি দেবে, কিন্তু সে মৃত্যুকে অসহ্য রকমের শান্তি দেবে। এগুলো ভাবতে গম্ভীর ঠোঁটের ভাঁজে হাসি ফুটে ওঠে। সে কটেজের ভেতরে ঢুকে অনুভব করে কটেজ এখনো শান্ত নিরিবিলি, কোথাও মৃত্যুর সারা শব্দ নেই। সে দ্রুত পায়ে ওপরে উঠে আসে। সকালে বাসার পরিবেশ যেমন রেখে গিয়েছিল সবকিছু সেভাবেই আছে। সে নিঃশব্দে বিছানার কাছে এসে দাঁড়ায়। শক্ত কড়া পড়া হাতে যথেষ্ট নরম স্পর্শ দিয়ে ছুঁয়ে দেয় মিতুলের তুলতুলে গাল। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। মেয়েটাকে দেখতে ভালোবাসার লাল নীল ফুলে চারপাশ ভরে যায়। অজানা এক সুগন্ধির প্রাণ ভরা সুবাসে ভরে যায় মনের আঙিনা। মিতু সারা রাতের জার্নি আর বমি করে দুর্বল হয়ে গিয়েছে। সকালে পাখির মতো একটু খাবার খেয়ে যে ঘুমিয়েছে আর ওঠেনি। সে মিতুর রেশমি চুলে হাত বোলাতে বোলাতে তীক্ষ্ণ নজরে মিতুকে পর্যবেক্ষণ করে। এই ছোট দেহের অধিকারী মেয়েটা তার অর্ধাঙ্গ, একেই ভালোবাসতেই হবে। রাগী গম্ভীর মেজরকে ছুঁয়ে দেওয়ার অধিকার কারণে, অথচ এই মেয়েটা তাকে ছুঁয়ে দেবে নিবিড়ভাবে। মুশফিকের দেহে এক অন্যরকম পুলক ভর করে, নরম গলায় বলল, মিতু, এই মিতু। মিতু ভীষণ আদর মাখা ঘুমু ঘুমু গলায় রয়ে শুয়ে বলল। হুম। মুশফিক থমকে গেল, ধীর স্থির কণ্ঠে বলল, দুপুর হয়ে গেল, উঠবে না? মিতু ছোট্ট বাচ্চার মতো আহ্লাদি গলায় বলল। আর একটু প্লিজ। মুশফিক মিতুর দিকে তাকিয়ে আছে। আচ্ছা, গলার স্বর কি খাওয়া যায়? তার ইচ্ছে করছে মিতুর জড়ানো স্বরটা হাপুস হুপুস করে খেয়ে ফেলতে। আশ্চর্য, কি ভয়ঙ্কর রকম ইচ্ছা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। মেয়েটা কি তাকে পাগল বানিয়ে দেবে নাকি? দাম্ভিক রুচিসম্মত মুশফিকের মনে এমন উদ্ভট চিন্তাধারায় সে নিজেই অবাক। মিতুর রেশমি কালো চুলে হাত বুলিয়ে বলল, খিদে লাগেনি? হুম, ঘুম লেগেছে। মুশফিক শব্দ করে হেসে ওঠে। তার নিরামিষ ছন্দহীন জীবনে মিতু যেন অন্ধকার রাতে ছোট ছোট জোনাকির মতো আলো ছড়াচ্ছে। মিতুর হাতটা নিজের হাতে তুলে নেয়, তারপর খোঁচা খোঁচা দাড়ি সমেত গালে নরম কোমল হাতটা আলতো করে ঘষে দেয়। কি মনে করে মুশফিক হাতটা নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেয়। বেলি ফুলের ঘ্রাণ নাসারন্দে এসে আঘাত হানে। মুশফিক চোখ বন্ধ করে থাকে। মিতু কতক্ষণ ঘুমিয়েছে জানে না, কিন্তু ঘুম ভাঙে নরম ধারালো কোনো স্পর্শে। সে চোখ খুলে তাকায়। মুশফিক তার হাত পরম যত্নে তার গালে নিয়ে ঠেকিয়েছে। মিতুর গা শিরশির করে ওঠে। ঘুম থেকে উঠেই যে এমন ভয়ানক দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি। মিতু চুপচাপ মুশফিকের দিকে তাকিয়ে আছে। সে জেগে গিয়েছে, মুশফিক এখনো দেখেনি। তার হাত গাল স্পর্শ করতে মিতুর দেহের প্রতিটা লোম সজাগ হয়ে যায়। মুশফিক গাল স্পর্শ করিয়ে থামেনি। সে মিতুর হাতটা নাকে নিয়ে ঠেকায়। পাজি বেজোর। মিতু কেঁপে ওঠে, আর সেই কাঁপুনি হাতে বেয়ে মুশফিকের কাছে গিয়ে পৌঁছায়। মুশফিক সতর্ক চোখে তাকায়। মিতুকে ফ্যাকাশে ভয়ার্ত চোখে তাকাতে দেখে মুশফিক মিতুর হাত ছেড়ে দেয়। বিচক্ষণ মুশফিকের বুঝতে অসুবিধা হয় না যে মিতুর ভয়ের কারণ কি। সে নরম মৃদুর চোখে মিতুর দিকে এক নজরে তাকিয়ে থাকে। মুশফিকের সব স্পর্শ মিতুর মনে ভয় জাগিয়ে দিলেও অন্যরকম এক ভালো লাগায় হৃদয় সুখে ভরে যায়। মুশফিকের গম্ভীর চোখ মুখ দেখে মিতু স্বাভাবিক গলায় বলল, আর একটু ঘুমাই। মুশফিক মিতুর হাসি মুখের দিকে তাকিয়ে বলল, আরো? হ্যাঁ। মুশফিক কিছু বলতে যাচ্ছিল, তার আগেই মিতু তাকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ মেজর, প্লিজ। মুশফিক কিছুক্ষণ মিতুর দিকে তাকিয়ে থাকে, তারপর আস্তে করে উঠে দাঁড়ায়। গায়ের কাপড় পাল্টে নিচে চলে যায়। মিতু ভাবে মুশফিক আর অফিসে যাবে না। সে আরেকটু ঘুমিয়ে নেওয়ার জন্য চোখ বন্ধ করে। যদিও মিতু ভেবেছিল সে মিনিট 10 পরে উঠে যাবে, কিন্তু চোখ খুলে দেখে সূর্যের লাল আভা তার ঘরে ঢুকছে। মোবাইলের সময় দেখে মিতু চমকে যায়। 4টা বাজে। সে লাফিয়ে উঠে বসে। মুশফিক 10টা ফোন দিয়েছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকার কারণে শুনতে পায়নি। মিতু বসে নামতে যাবে, তখন হাতে একটা চিরকুট আসে। সে চিরকুট হাতে নিয়ে দেখে মুশফিকের গোটো গোটো করে লেখা চিঠি। বিয়ের পরে বউকে চিঠি দেওয়ার ব্যাপারটা খুব মজার। মিতু চিঠিটা পড়ে। এই আল্লাদি মেয়ে, ঘুম শেষ হলো? এত ঘুমাতে পারো তুমি? শোনো, ফ্রেশ হয়ে নিচে যাও, টেবিলে খাবার সাজানো আছে, খেয়ে নাও। খাওয়ার পরে অবশ্যই আমাকে ফোন করে জানাবে। বাচ্চা বউটাকে
বাড়িতে রেখে টেনশনে আছি। তোমার হ্যান্ডসাম পুরুষ। চিঠিটা পড়ে মিতুর মুখে হাসি বিস্তর হয়। মুশফিক যত্নশীল, শুধুমাত্র এতটুকু না, অনেকটাই যত্নশীল আর অনেক আদুরে। মিতু হঠাৎ টের পায় তার পেটে নাড়ি ভরিয়ে খাবার চাইতে চাইতে মরে যাওয়ার জোগাড়। সে জলদি ফ্রেশ হয়ে নিচে যায়। খাবার টেবিলে গিয়ে খাবার দেখে মিতু মুশফিকের প্রতি আরও মুগ্ধ হয়। দেশি মুরগি ভুনা আর ঘন ডাল। খাবার খেয়ে মিতু বাধ্য হয়ে বলল, বাহ মিতু বাহ, কপালগুলো এমন লক্ষ্মীমন্ত্র জামাই পেয়েছিস। কি ভালো রান্না করে, নিশ্চয়ই খুব ভালোই ভালোই আসবে। ইস, মিতু খাবার টেবিলে বসে মুশফিকের মোবাইলে ফোন দেয়। ওপাশ থেকে দারাজ কণ্ঠে কাঙ্ক্ষিত পুরুষ বলল, মাই গুডনেস, মিতু এতক্ষণ ঘুমিয়েছিল? মিতু হেসে ওঠে, রিনরিনে কণ্ঠে বলল, খাবার খেলাম। এত ভালো রান্না করেন কিভাবে? বাসায় এসে শিখাবো কিভাবে রান্না করতে হয়। মিতু আস্তে করে বলল, মেজু সাহেব, আমি আপনার থেকে কিছু শিখতে চাই না। না চাইলেও শিখাবো। তোমাকে শিখিয়ে পড়িয়ে দক্ষ বানানো আমার দায়িত্ব। তাই? হ্যাঁ, আমি মেজর, মিতু আমার সব কিছুই একটু অন্যরকম। বোকা মিতু বলল। সবকিছু কি? এতক্ষণে মিতুর মনে হলো চালাক মিতুর বোকার মতো কাজ করে ফেলেছে। সে জলদি বলল, রাখছি। মুশফিক মুচকি হাসে। চঞ্চল মেয়ে তার কাছে আসলেই যেন শামুকের খোলসে ঢুকে যায়। মিতু নিজের দিকে তাকায়। ট্রাউজার আর গেঞ্জি পরা। এই অবস্থায় যদি মুশফিক তাকে দেখে তাহলে খুব হাসবে। মিতু সন্ধ্যার পরে একটা কালো শাড়ি পরে হালকা সাজুগুজু করে নেয়। মুশফিক তাকে বলেছিল তার কাছে আসার পরে প্রতিদিন শাড়ি পরতে হবে। সেই কথা অনুযায়ী মিতু অনেকগুলো শাড়ি নিয়ে এসেছে। শাড়ি পরার পরে মিতুর খুব লজ্জা লাগতে শুরু হলো। মাগরিবের আজান হয়ে গিয়েছে অনেকক্ষণ, অথচ মুশফিক এখনো আসে না। এত বড় কটেজে মিতুর এমন ভয় লাগতে শুরু হলো। সে চুপচাপ বিছানায় বসে মুশফিককে ফোন দেয়। কখন আসবেন? মুশফিক দুষ্টুমি করে বলল, কেন? আমার ভয় লাগছে। আজকে আসতে লেট হবে, তুমি খেয়ে ঘুমিয়ে যাও। ভয় তার কলিজা যেন গলায় চলে এলো। লেট মানে? এই পাহাড়ের জঙ্গলে আমি একা থাকতে পারবো না, মরেই তো যাবো। মুশফিক হেসে বলল, মরতে হবে না, তুমি বাইরে বাগানে আস্তে আস্তে আমি চলে আসব। আপনি এত পচা? মুশফিক হেসে গাড়ি স্টার্ট দেয়। মিনিট পাঁচেক পরে কটেজের সামনে এসে থামে। হালকা আলোয় শাড়ি পরিহিতা লাবণ্যময়ী নারীটাকে দেখে বুকটা মচড়ে উঠল। গাড়ি গ্যারেজে রেখে চুপচাপ মিতুর সামনে এসে দাঁড়ায়। মিতু হাসি মুখে তাকিয়ে আছে। মুশফিক বলল, কি অবস্থা? মিতু মাথা দুলিয়ে বলল, এই তো। ভেতরে চলো। মুশফিক আগে যায়, মিতু তাকে অনুসরণ করে যায়। মুশফিক ফ্রেশ হয়ে এশার নামাজ পড়ে রাতের খাবার খায়। তারপর কড়া চা বানিয়ে বারান্দায় গিয়ে বসে। মিতু মুশফিকের দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছে। আসার পর থেকে মুশফিক ঠিকঠাক কথা বলছে না, চুপচাপ নিজের কাজ করছে, দরকার হলে সামান্য কথা বলছে। তখনই কানে আসে মুশফিকের ডাক। মিতু, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। মিতু রুম থেকে বেরিয়ে বারান্দায় আসে। মুশফিক চা খাচ্ছে। মিতুর হঠাৎ খুব কান্না পায়। এই বাসায় শুধুমাত্র তারা দুজনই আছে। এর মধ্যে মুশফিক যদি কথা না বলে তাহলে কিভাবে হবে? এমনিতেই বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। সে ভেবেছিল শাড়ি পরাতে মুশফিক তার প্রশংসা করবে, কিন্তু মুশফিক ভালো করে তাকিয়েছে কিনা সন্দেহ। মিতু রেলিং ধরে দূর পাহাড়ের গায়ে কৃত্রিম লাইটের দিকে তাকায়। মুশফিক আরও কয়েকবার ডাকে। মিতু গম্ভীর গলায় বলে, খাবো না। মুশফিক শক্ত অথচ শান্ত কণ্ঠে বলল, কেন? ভালো লাগছে না। মুশফিক খুব ভালো করে জানে মিতুর ভালো না লাগার কারণ। সে তীক্ষ্ণ চোখে মিতুকে পর্যবেক্ষণ করে। মেয়েটা তাকে একটুও বুঝতে পারছে না, এমনকি তার মনের প্রচণ্ড ঝড় সম্পর্কেও জানে না। সে শক্ত হয়ে চেয়ারে বসে আছে। মিতু, মেয়েটা শাড়ি পরেছে। শাড়ির প্রতি তার ভীষণ দুর্বলতা আছে, এই কথাটা কেউ জানে না। কয়েকবার মিতুকে বলেছে, আর মেয়েটা ঠিক মনে রেখেছে। আজকে রাতে মিতুকে শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখে তার দুনিয়া মুহূর্তেই উল্টে পাল্টে গেল। মন মন্দিরে কেউ চুপি চুপি বলে গেল, মুশফিক বাড়িতে তুই আর মিতু আর কেউ নেই। সে চুপচাপ নিজের কাজ করে গিয়েছে। মিতু তাকে কোনো প্রকার সাড়া দেওয়ার আগে সে একটুও এগোবে না, কিন্তু মন যে উতাল সমুদ্রের মতো তুফান হচ্ছে। মন ভাঙাচি জেগে তার তীব্রতা প্রকাশ করতে মুখিয়ে আছে।
সে নিজেকে যত সম্ভব কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, আর মিতু তার এই নিশ্চুপতায় অভিমান করেছে। মেয়েটা যদি জানতো। চেয়ারে হেলান দিয়ে মুশফিক মিতুকে দেখছে। দুধে আলতা গায়ের রঙের ওপর কালো শাড়ি, মিতুকে দেখতে চাঁদের মতো সুন্দর লাগছে। মুশফিকের আগে কখনো এমন হয়নি, কিন্তু আজকে যেন সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। যেন শক্ত খোলস ছেড়ে অন্য মুশফিক বেরিয়ে এসেছে, যে কিনা তার বইয়ের প্রেমে পড়ে গিয়েছে ভীষণভাবে। মিতু অভিমানী চোখে মুশফিকের দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নেয়। মুশফিক সকল দিশা হারায়। মেয়েটা যেন তাকে চুম্বকের মতো টানছে। সে উঠে দাঁড়ায়, ধীর পায়ে মিতুর কাছে গিয়ে দাঁড়ায়। মিতু, মিতু মন খারাপ করে মুশফিকের দিকে তাকায়। মুশফিক আস্তে করে বলল। শাড়ি পরেছো কেন মেয়ে? মিতু আস্তে করে বলল। আপনার পছন্দ তাই। মুশফিক আস্তে করে বলল। ভীষণ ভুল করেছো। কেন? মুশফিক মুখে কিছু বলল না, ভীষণ গভীরভাবে তার দিকে তাকালো। এই দৃষ্টিতে মিতুর হৃদয় এফোর ওফোর হয়ে গেল। অন্তর জুড়ে শীতের মতো ঠান্ডা বাতাস নেমে এলো। মুশফিকের দৃষ্টিটা খুব নেশা মাখা মনে হলো। মিতু মাথা নিচু করে নেয়। মুশফিক দূর পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে মিতু বলল। আমাকে সুন্দর লাগছে না? মুশফিক মিতুর দিকে তাকিয়ে থাকে। মিতু জবাবের অপেক্ষায় তাকিয়ে আছে। মুশফিক বলল। একটা কথা বলি, রাখবে? মিতু মুশফিকের গভীর চোখে নিজের দৃষ্টি হারিয়ে বলল। রাখবো। মুশফিক কোনো নাটকের নায়ক না, যে এমন পুতুল পুতুল বউ কাছে থাকলে নিজেকে পাথরের মতো আটকে রাখবে। সে আসলেই তার নিজের ইচ্ছা অভিব্যক্তি আড়ালে রাখতে পারল না। আস্তে করে বলল। তোমায় একটু জড়িয়ে ধরি। মিতু কেঁপে ওঠে, কিন্তু কিছু না বলে নিশ্চুপ থেকেই যেন সম্মতি দেয়। মুশফিক খুব নরমভাবে মিতুকে নিজের বুকে মিশিয়ে নেয়। মিতু কেঁপে ওঠে। মুশফিক তা খুব টের পায়। মিতু তার বুকের কাছে আছে। সে পরম আবেশে মিতুকে নিজের বুকের অশান্তির দাবন বোঝাতে চায়। কানের কাছে মুখ গুজে বলল। মিতুল। মিতু জড়ানো গলায় বলল। শাড়ি কেন পরেছো? এত সুন্দর লাগছে, আমি তো পাগল হয়ে যাচ্ছি। আগুন জ্বলছে মিতুল। ভীষণ ভদ্র, মার্জিত আর গম্ভীর মানুষের মুখে এমন কথা শুনে মিতুর দম আটকে যায়। মনে মনে বলে, প্রতিটা পুরুষ তার নিজস্ব নারীর কাছে ভীষণ অসভ্য, সে হোক না মেজর। মুশফিকের কথায় মিতুর অন্তরাত্মা থরথর করে কেঁপে ওঠে। সেই কাঁপন দেহে প্রবাহিত হয়। চোখের পাতা শক্ত করে বন্ধ করে নেয়। মুশফিক মুচকি হাসে। সামান্য কথায় আলতো স্পর্শ পেয়ে মিতু এমন কাঁপছে। বেশি ভালোবাসলে কি হবে? এই মেয়ে নির্ঘাত মরে যাবে। মুশফিকের কাছে মিতুর এমন কাঁপন খুব অবাক লাগছে। সে কি খারাপ কিছু করল? সে তো শুধুমাত্র একটু কথাই বলল, যা কিনা স্বামী স্ত্রীর মাঝে খুবই স্বাভাবিক। মিতু ফট করে বলল। আমি প্রস্তুত না। মুশফিক ভ্রু কুঁচকে নেয়, চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়। কিসের জন্য? মিতু জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মনে ভয়ের রাজা খামছে ধরে আছে। সে কিছু না বলে মুশফিকের দিকে তাকায়। মুশফিক মুহূর্তেই বুঝে যায় বালিকার মনে ঝড়, ভয়, লজ্জা। তার ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে। মেয়েটা কি ভেবেছে সে এখনই জাপটে ধরে সব আদায় করে নেবে? সে কিছুক্ষণ চুপ থেকে বলল। কথা বলো। মিতু মাথা নেড়ে বলল। কিছু না। বলো। মিতু আমতা আমতা করে বলল। আমি আসলে। মিতু, আমি এতটা হিংস্র নই যে কাছে আনার পরে নিজের হিংস্রতা প্রকাশ করার জন্য মুখে আছি। তুমি আমার সেই শুধুমাত্র কয়েকদিন বা কয়েক মাসের জন্য না, সারা জীবনের জন্যই তুমি আমার। এতে জোর জবরদস্তির কিছুই নেই। আমরা একে অপরের আগে বন্ধু হিসেবে পরিচয় করাই, তারপর বাকিটা। আর তুমি ভাবলে কি করে আমি তোমার সম্মতি ব্যতীত কোনো পদক্ষেপ নেব? মিতু জিভে কামড় দিয়ে বলল। আল্লাহ, আপনি কত ফাস্ট চিন্তা করেন। ফার্স্ট না, এটা তোমার মনের কথাই। কি ভেবেছ এখানে আসার পরে প্রধান কাজ হবে শারীরিক সম্পর্ক করা, তাই না? মিতু আস্তে করে বলল। এটি কি স্বাভাবিক নয়? মুশফিক থমকে যায়। চোখ মেলে তাকায় কালো শাড়িতে জড়ানো মিষ্টি মেয়েটার দিকে। মেয়েটা আসলে কি চায়? এখন বলে সে প্রস্তুত না, আবার এখনই বলছে কাছে আসাই স্বাভাবিক। কি জানি, আর তো বিয়ে করি নে, এটাই প্রথম বিয়ে। মিতু অবাক হয়ে বলল। এসব জানতে হলে আরো বিয়ে করে অভিজ্ঞ হতে হয়, জানতাম না তো।
মুশফিক অবুঝ ভান করে বলল। না জানলে তো বিয়ে করেই অভিজ্ঞতা অর্জন করতে হবে। মিতু মুশফিকের পাথরের মতো শক্ত বুকে ধাক্কা দিয়ে বলল। মুশফিক বুকে হাত দিয়ে মুচকি হাসে। মিতু মুগ্ধ হয়ে মুশফিকের হাসির দিকে তাকিয়ে আছে। হাসিটা বরাবরের মতোই সুন্দর, হৃদয় ছোঁয়া। মিতু মুশফিকের ভালো করে পর্যবেক্ষণ করে। অফ হোয়াইট টি শার্ট আর কালো ট্রাউজার পরনে। এত দাম্ভিক রাগী মেজরকে এখন ঠিক মেজর মনে হচ্ছে না। মুস্কি হাসি মাখা মেজরকে মনে হচ্ছে পাশের বাড়ির খুব সাধারণ ছেলে। মুশফিক বলল। শোনো বালিকা, আমাকে ভয় পেতে হবে না। যেদিন এমন কাবাকাবি বন্ধ হবে সেদিন খবর দিও, একটু ছুঁয়ে দেব। কাঁপাকাঁপি কখনো বন্ধ হবে না। মুশফিক মিতুর দিকে এক নজরে তাকিয়ে আছে। হাসকি স্বরে বলল। আমি অপেক্ষা আছি। কিসের? মুশফিক একগাল হাসে। বিয়ে করার পরে স্ত্রীর কাছে পাওয়ার জন্য যে এত প্রশ্ন শুনতে হবে তা কে জানতো। মাথা ঝুঁকিয়ে বলল। নাথিং। মিতু মুশফিকের হাসির দিকে তাকিয়ে বলল। মেজর, আপনি খুব খারাপ। সেটা তো প্রথম দিন থেকেই। মিতু চুপ করে থাকে। মুশফিক বলল। শোনো, আমাকে এত ভয় পেতে হবে না। আমি কোনো রাক্ষস না, আমি তোমার স্বামী। আর এই দুনিয়ায় মেয়েদের শান্তির ভরসার আপনজন হলো তার স্বামী। তো নর্মাল থাকো, ওকে? মুশফিক এসব কিছু মিন করে মিতুর কাছে আসেনি, অথচ সে কত কি ভেবে নিয়েছে। মুশফিকের কথায় তার সম্মান বেড়ে গেল। মিতু মাথা নেড়ে সম্মতি জানালো। মিতুর দিকে তাকিয়ে মুশফিক হেসে ওঠে। তার হাসি দেখে মিতু বলল। হাসেন কেন? মুশফিক ঠোঁট চেপে নিজের হাসি নিয়ন্ত্রণে আনলো। আচ্ছা, হাসবো না। মিতু মুশফিকের দিকে তাকিয়ে আছে। এই যে কেমন শান্ত সুরে কথা বলছে, মুস্কি হাসে। কে বলবে এই ছেলে খুব রাগী গম্ভীর। সে ভাবল একটু আগে বেশি প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছে। বিয়ে যেহেতু হয়েছে, হাজবেন্ড অবশ্যই কাছে আসবে, সম্পর্ক সহজ করার চেষ্টা করবে। কিন্তু সে কিনা একটা ইনম্যাচুয়ার মেয়ের মতো প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছে। মিতু বলল। শাড়ি পরেছি। হ্যাঁ, দেখলাম। আপনার জন্য। মুশফিক শান্ত চোখে তাকিয়ে বলল। আচ্ছা। মিতুর এবার অভিমানে হলো। ওনার জন্য শাড়ি পরেছে, অথচ উনি কোনো প্রশংসা করলো না। অথচ সে কান জোড়ানো প্রশংসা শুনতে চাইছে। কেউ সাজুগুজু করলে প্রশংসা করতে হয়। মুশফিক গম্ভীর হয়ে মিতুর দিকে তাকিয়ে আছে। তারপর বলল। একটু প্রশংসা করাতে যে প্রক্রিয়া এসেছে, বেশি প্রশংসা করলে তুমি মরে যাবে। তখন টিভিতে ব্রেকিং নিউজ হবে। জনসাধারণকে রক্ষা করার দায়িত্ব যার কাঁধে, তার হাতে স্ত্রী খুন। ওহ মাই গড। মুশফিকের কথা শুনে মিতু খিলখিল করে হেসে ওঠে। মুশফিক মুগ্ধ হয়ে মিতুর দিকে তাকিয়ে আছে। মিতু, অনেকদিন বাসে যেতে পারবো না বলে আমি তোমাকে আমার কাছে নিয়ে এসেছি। আমি নিজেকে কন্ট্রোল করে নিতে পারবো। তুমি স্বাভাবিক থেকো, দ্যাটস ইট। মিতুর মুখে হাসি ফুটে ওঠে। মুশফিকের প্রতিটা কথা তাকে মুগ্ধ করেছে। সে মুশফিকের দিকে হাত বাড়িয়ে দেয়। ফ্রেন্ডস? মুশফিক ঠোঁট টিপে টিপে বলল। এত বড় ছেলের বন্ধু হবে? মিতু আস্তে করে বলল। এত বড় ছেলেটা আমার বর? মুশফিক মিতুর হাতটা ধরে বলল। ওকে। মিতু আর মুশফিক কাছাকাছি দাঁড়িয়ে আছে। মুশফিক মিতুর হাতটা তখনও নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় পুড়ে রেখেছে। পাহাড়ের ঠান্ডা বাতাস তাদের ছুঁয়ে দিচ্ছে। মুশফিক অভ্যস্ত হলেও মিতুর ঠান্ডা লাগছে। সে আস্তে করে বলল। আমরা কি পাহাড়ের উপরে আছি? পাহাড়ের ওপরে না, কিন্তু মাঝে, গহীন পাহাড়ের মাঝে। মুশফিক মিতুর হাতটা উপরে তুলে ধরে, বৃদ্ধা আঙুলি দ্বারা হাতে স্পর্শ করে বলল। মিতু, হুম। তুমি আমার জীবনের প্রথম নারী। আমি চেষ্টা করব তোমাকে খুশি করতে। মিতু চোখে আশ্বস্ত করে বলল। আমিও। রাতে ঘুমাতে গিয়ে তারা আরও বিপাকে পড়ে। মিতুর সাথে বিছানা শেয়ার করতে চাইলে যদি মিতু তাকে সস্তা ভাবে, সে বলল। মিতু, তুমি এই রুমে থাকো, আমি পাশের রুমে আছি। মিতু মুশফিকের অস্বস্তির কারণ বুঝল। সে মাথা নেড়ে সায় জানালো। মুশফিক চুপচাপ শুয়ে আছে। ইচ্ছে করছে ছুটে পাশের রুমে যেতে, গিয়ে মিতুকে বলতে যে, মিতু, আমি শুধু তোমার পাশে শুয়ে থাকবো, আর কিছু করব না। আমরা একসাথে থাকি। স্বামী স্ত্রী দূরে থাকা খারাপ কথা, একটু ভালো কথা নয়। কিন্তু দাম্ভিক গম্ভীর মুশফিক এসব মুখে বলতে পারল না। সে চুপচাপ ঘুমানোর চেষ্টা করে। সব ঠিক ছিল।
একা থাকার অভ্যাস মিতুর আছে। শুয়ে পড়ার পরেও তার ঘুম আসছিল না। সে এপাশ ওপাশ হয়ে ছটফট করে। রাত গভীর হয়ে যাওয়ার পরেও মিতুর চোখে ঘুমের দেখা নেই। হঠাৎ কানে আসে বন্য কোনো প্রাণীর হুঙ্কার। শুকনো পাতায় কেউ হাঁটলে যেমন মর্মর শব্দ হয়, তেমন শব্দ, যেন কেউ হাঁটছে। কারো কথার শব্দ, হাসির শব্দ। মিতুর মনে হতে লাগলো কেউ তার গলা টিপে ধরতে আসে। ভয়ে সে উঠে বসে। মোবাইলের আলো জ্বালিয়ে সে মুশফিকের রুমের দিকে ছুটে যায়। সারাদিনের পরিশ্রমে মুশফিক ক্লান্ত ছিল। সে ঘুমিয়ে আছে। ভারী নিঃশ্বাস সারা রুম ঘুরছে। মিতু আস্তে করে মুশফিকের পাশে শুয়ে পড়ে। মুশফিক এসি অন করে ঘুমিয়েছে। বাধ্য হয়ে মিতু মুশফিকের কম্বল টেনে গায়ে দেয়। আবছা আলোয় মুশফিকের দিকে তাকিয়ে আবিষ্কার করে মুশফিকের প্রেমে সে একটু একটু করে ডুবে যাচ্ছে। এই প্রেম সাগর থেকে কখনো সে উঠতে পারবে না। এই যে কাছে আসার পরে সকল ভয় দূর হয়ে সেখানে জায়গা নিয়ে নিয়েছে এক আকাশ ভালো লাগা। মৃত্যু নিশ্চিত মনে ঘুমিয়ে যায়। তখনও ভোর হয়নি। সাধারণত ফজরের আজান দিলেই মুশফিক উঠে যায়, কিন্তু আজকে তার ব্যতিক্রম হলো। মাঝরাতে ঘুম ভাঙল। সে অনুভব করে তার বুকের মাঝে নরম একটা দেহ লুটিয়ে আছে। দুহাতে তাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে। মিতুর গরম নিঃশ্বাসের জন্যই তার ঘুম ভেঙেছে। মুশফিকও মিতুকে জড়িয়ে রেখেছে। মুশফিকের মনে হলো তার হৃৎপিণ্ড লাফিয়ে বাহিরে চলে আসবে। ঠোঁট শুকিয়ে চৌচির, মন বাগাচি ঝুপ করে মাথা তুলে তাকায়। নরম তুলতুলে দেহটাকে পিষে ফেলার অদম্য ইচ্ছা অনেক কষ্টে সংবরণ করে নেয়। মনে করে সন্ধ্যায় কথা দিয়েছে, আকস্মিক কিছু করবে না। মিতুকে আস্তে করে একটু উপরে উঠিয়ে নাকের সাথে নাক স্পর্শ করে। মুশফিক নিজেই কেঁপে ওঠে। ফিসফিস করে বলল, মিতুর, আমি তো সময় দিতে চাচ্ছিলাম, কিন্তু তুমি কি সময় নিতে চাও না? কাছে যাব না বলেই তো এই রুমে আসলাম, কিন্তু তুমি আমার কাছে চলে এলে। শুনো, আমি একজন পুরুষ। তোমার এই সুগন্ধি আমাকে মাতাল করে দিচ্ছে। মুশফিক থেমে মিতুকে নিজের বুকে আরেকটু মিশিয়ে নেয়। সে আবার বলল, এই মেয়েটাকে কবে থেকে যে এত ভালোবাসা শুরু করলাম। এই মেয়ে, তুমি কি জানো তোমার মাঝে আমি আমার জীবন খুঁজে পাই? মিতু নড়িয়ে ওঠে, লোমশ বুকে নাক ঘষে দেয়। মুশফিক শক্ত করে চোখ বন্ধ করে নেয়। মনে মনে ভাবে, মিতুকে না আনলেই ভালো হতো। দৌড় পাহাড়ে মিতু ছুটে যাচ্ছে দিক বেদিক। আতঙ্কে সারা মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। তার পেছনে তাকে তাড়া করছে এক লাল রঙা কুকুর। মিতু দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কিনারায় চলে আসে। অচেনা জায়গা, অচেনা রাস্তা। কোন দিকে যাবে মিতু ঠাউর করতে পারে না। এদিক ওদিক তাকিয়ে কোনো আলোর দেখা না পেয়ে মিতু ভয়ে ভয়ে লালা ভরা জিভ বের করা কুকুরের দিকে তাকায়। ছোটবেলা থেকেই কুকুরের প্রতি তার খুব ভয়। যেখানে কুকুর থাকতো সেখান থেকে 100 হাত দূরে দিয়েও সে যেত না। কিন্তু আজকে কিনা সেই ভয়ের জিনিসটাই তাকে তাড়া করছে। কুকুরটা কি হাসলো? কুকুর হাসে নাকি? কিন্তু মিতু মনে হলো কুকুরটা হাসে। সে আস্তে আস্তে পিছু হাঁটতে থাকে আর কুকুরটা সামনে আসতে থাকে। কুকুরটা মিতুকে কামড়াতে যাবে, তখনই কারো উচ্চ চিৎকার মিতুর কানে আসে। দূর থেকে দেখেও মিতু মানুষটাকে এক নিমেষেই চিনে ফেলে। মেজর। মুশফিক দ্রুত পায়ে তার দিকে এগিয়ে আসে। মিতু ফুপিয়ে উঠল, কাপা কাপা কণ্ঠে বলল, মেজর মেজর, আমি খুব ভয় পাচ্ছি, আমাকে বাঁচান প্লিজ। মুশফিক আর ঘুমোয়নি। এমন পুতুল পুতুল বউ কাছে রেখে ভালো ছেলে হয়ে ঘুমানো বেশ কষ্টসাধ্য ব্যাপার। মনে দেহে আনাগোনা হচ্ছে হাজারো ইচ্ছার। সে ঘুমন্ত মৃত্যুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ঘন কালো ভ্রুযুগল কুচকানো। সে তীক্ষ্ণ চোখে মৃতকে দেখছে। ঘুমের মাঝেই মেয়েটা থরথর করে কাঁপিয়ে ফুপিয়ে উঠছে। পাতলা মসৃণ ঠোঁটগুলো ফুলিয়ে বাচ্চাদের মতো কাঁদছে। ক্ষণে ক্ষণে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে মুশফিকের হাতের পেশিবহুল বাহু। মুশফিক মিতুর এমন আচরণের কারণ কি সেটাই তাকে ভাবাচ্ছে। মিতু, কি স্বপ্ন দেখছো? হয়তো স্বপ্ন না দেখলে এমন করার প্রশ্নই আসে না। মিতু তাকে কয়েকবার মেজর বলে ডাকে। মুশফিক ধাতস্থ হওয়ার আগেই আবার মেজর বলে ডাকে আর ফিস ফিস করে কিছু বলে। দক্ষ ট্রেনিংপ্রাপ্ত আর্মি অফিসারের কানে এই ফিস ফিস করে বলা কথাগুলোই স্পষ্ট হয়ে যায়। সে মিতুকে বুকে নিয়ে বলল, মিতুর, এই। মেজরের নরম কণ্ঠের ডাক মিতুর কানে পৌঁছায় না।
সে ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে। মুশফিকের বুকে লুকিয়ে যেতে চায়। মুশফিক আরো যত্ন করে মিতুকে বুকে জায়গা দেয়। আস্তে করে বলল। কি হয়েছে? মিতু ততক্ষণে ঘেমে চোখের পানিতে একাকার। সে ফ্যাকাশে চেহারায় মুশফিকের দিকে তাকায়। মুশফিক মাথায় হাত বুলিয়ে দেয়। মিতু ফিস ফিস করে বলল। কুকুর কোথায়? পাহাড়ের কাছে আমাকে কামড়াতে এসেছে। মুশফিক নরম স্বরে বলল। ওটা স্বপ্ন ছিল, তুমি আমার কাছে আসো। আমার ভয় করছে। মেজর তোমার সাথে আছে, মেজর থাকতে তোমার কোনো কিছুতেই ভয় পেতে হবে না। মিতু চুপচাপ শুয়ে থাকে। মুশফিক বলল। রিল্যাক্স, ওটা স্বপ্ন ছিল। বাস্তবে এখানে কোনো কুকুর নেই, বরং তুমি মেজরের বুকে আছো। মেজরের ঠোঁটের মুচকি হাসি দেখে মিতু ধাতস্থ হয়। সে গতকাল রাতে মুশফিকের বিছানায় চলে এসেছিল, কিন্তু কখন বুকে চলে এসেছে সেটা মনে নেই। দুঃস্বপ্ন আর এমন আপত্তিকর অবস্থা দেখে মিতু আরো ঘাবড়ে যায়। আস্তে করে উঠে মুশফিকের থেকে দূরে বসে। মুশফিক বলল। একে ডিপ ব্রেথ। মিতু মুশফিকের দিকে তাকিয়ে থাকে। মুশফিক আবার বলল। ফার্স্ট। মিতু চোখ বন্ধ করে জোরে শ্বাস নেয়। তারপর হঠাৎ ঝট করে উঠে দাঁড়ায়। আশপাশে চোখ তুলে মুশফিকের দিকে তাকায়। মুশফিক শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। ভয় আতঙ্ক দূর হয়ে মিতুর মাঝে ভর করে একরাশ লজ্জা। লজ্জায় মুখ লাল হয়ে যায়, নাকের ডগা কেঁপে ওঠে। সে মেজরের বুকে ছিল। ও মাই গড! সে আমতা আমতা করে বলল। রাতে ভয় পাচ্ছিলাম, তাই তাই আপনার বিছানায় এসেছি। মুশফিকের ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। আমি কিছু মনে করিনি, মাঝে মাঝে এমন একটু ভয় পাওয়া ভালো, হাজবেন্ড খুশি হয়। মানে? বৌনি কি মিতুর সান্নিধ্য কামনা করেন? বিস্ফোরিত আঁখি মিলিয়ে তাকিয়ে থাকে সুদর্শন মেজরের দিকে। আমরা মানে? মেজর মিতুর মনের সুপ্ত কথা বুঝে যায়। আমাদের মাঝে কিছুই হয়নি। মুশফিক আবার বলল। কিছু হলে অবশ্যই বুঝতে পারতেন। আমি খুব ঘুম কাতুরে। মুশফিক বাথরুমের দিকে যেতে যেতে বলল। ইটস নট ইজি। মিতু লজ্জায় রুমে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। মেজরকে সবাই যেমন ভদ্র মনে করে, এই লোক কিন্তু আসলে এত ভদ্র না। সে খুব দুষ্ট। মুশফিক নামাজ পড়তে এসে দেখে মিতু ঘুমিয়ে গিয়েছে। সে আস্তে করে ডাকে। মিতু, নামাজের সময় চলে যাচ্ছে। মিতু চোখ খুলে তাকায়। সাদা পাঞ্জাবি টুপি পরনে মুশফিককে কি যে ভালো লাগছে মিতু বোঝাতে পারবে না। সুন্দর এক আতরের ঘ্রাণে তাকে আচ্ছন্ন করে ফেলে। সে মুশফিকের দিকে তাকিয়ে থাকে। মুশফিক আবার বলল। ওঠো। মিতু উঠে বসে। মুশফিক বলল। যাও, অজু করে আসো। মুশফিক নামাজে দাঁড়ায়। মিতু মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। একটা লোক এত সুন্দর হয় কি করে? নাকি তার চোখে মানুষটা এত সুদর্শন? মুশফিক নামাজ শেষ করে মিতুর দিকে তাকিয়ে দেখে মিতু ঠায় বসে আছে। যাও। মিতু আমতা আমতা করে বলল। আসলে আমার। মুশফিক মিতুর সমস্যাটা বুঝতে পারে। সে তাকে লজ্জা দিতে ইচ্ছুক না। ইটস ওকে, নর্মাল ব্যাপার। আমার কাছে এত লুকানোর কিছুই নেই। মিতু আস্তে করে শুয়ে পড়ে। মুশফিকের কথায় লজ্জা পেলেও ভালো লাগা ছিল। মুশফিক নাস্তা রেখে অফিসে চলে যায়। এখন সৈনিকদের ব্যায়ামের সময়। মুশফিক চলে যাওয়ার পরে মিতু উঠে বসে। এতক্ষণ মিতু ঘুমের ভান করেছিল। মুশফিকের সামনে এলেই কেমন লজ্জা লাগে। তাছাড়া বোঝা যাচ্ছে মুশফিক বেশ ফ্রি মাইন্ডেড আর খুব যত্নশীল। সারাদিন মিতু একা একা কাটায়। মুশফিককে ফোন দিতে পারত, কিন্তু দেয়নি। কেমন আড়ষ্ট হয়ে আছে। সন্ধ্যা নামলেই মিতু রুমে চলে আসে। লজ্জা দূর হয়ে সেখানে ভর করেছে অভিমান। সে না হয় ফোন দেয়নি, কিন্তু মুশফিককে ফোন দিতে পারতো না? উনি কেন ফোন দিল না? আজকে মিতু অভিমান করেছে, তাই শাড়ি পরেনি, থ্রি পিস পরেছে। মিতু বিমর্ষ হয়ে বারান্দায় এসে দাঁড়ায়। সন্ধ্যা পেরিয়ে গিয়েছে সেই কখন। এখনো মুশফিকের আসার নাম নেই। তার মন অন্ধকারের কালো মেঘে ছেয়ে আছে। যে কোনো সময় বাঁধ ভেঙে বৃষ্টি নামবে। তখনই দেখে সামনের কটেজের কাছে মুশফিকের সবুজ জিপ গাড়ি থামে। সেখান থেকে লম্বা এক তরুণী বেরিয়ে আসে। লাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটা হেসে হেসে মুশফিকের সাথে কথা বলছে আর হাত নেড়ে বিদায় জানায়। মিতু চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করে। কিছুক্ষণ পরে মুশফিক আসে। অভিমানী কর্ণার গম্ভীর মুখ তার নজরে আসে। কিছু না বলে রুমে যায়। তার কয়েক মিনিটের মাঝে ফ্রেশ হয়ে আসে। মিতু তখনও ওখানেই দাঁড়িয়ে আছে।
মুশফিক কাছে এসে দাঁড়ায়। আমার মোবাইলে চার্জ ছিল না, তাই ফোন দিতে পারিনি। তুমি অপেক্ষায় ছিলে? না, সমস্যা নেই। হাসি মুখ যখন গম্ভীর হয়ে যায় তখন বুঝতে অসুবিধা হয় না যে সমস্যা আছে কি নেই। সে মাথা কাত করে মিতুকে দেখার চেষ্টা করে বলল, রাগ করেছ? না। সরি। মিতু ফুঁসে ওঠে। সরি? কিসের সরি? সারাদিন একা ছিলাম। আপনি জানেন একা থাকা কত কষ্ট? একটু ফোনও দেননি, নিষ্ঠুর লোক। প্রিয়তমার অভিমানী মুখ দেখতে তার খুব ভালো লাগছে। সে হেসে বলল। এই জন্য বুঝি আমাকে শাস্তি দেওয়া হচ্ছে? মিতু ফ্রুকুসকে তাকিয়ে থাকে। মুশফিক বলল, শাড়ি পরনে যে 3 পিস পরে আমাকে শাস্তি দিচ্ছ। বউকে শাড়ি পরা না দেখলে বুকে যন্ত্রণা হয়। মিতুর গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে। মুশফিক মিতুর পেছনে এসে দাঁড়ায়, কানের কাছে অস্ত্র ছুঁয়ে আস্তে করে বলল, আজ সারাদিন এত ব্যস্ত ছিলাম, বাসায় যাওয়ার সুযোগও পাইনি। সরি সোনা, প্লিজ শাড়ি পরে আসো, তোমাকে ওভাবেই দেখতে চাই। মিতুর খুব সুখ অনুভব হয়। সে চুপ করে থাকে। মুশফিক আবার অনুরোধ করে বলল, প্লিজ। মিতু শাড়ি পরে। ততক্ষণে মুশফিক নিচে টিভি দেখছে। মিতু শাড়ি পরে নিচে যায়। মিতুকে দেখে মুশফিক বলল, এখন দেখে মনে হচ্ছে এটা মেজরের বউ। মিতু হাসে। মুশফিকের থেকে দূরত্ব রেখে বসে, কিন্তু মুশফিক এইটুকু দূরত্ব রাখতে নারাজ। সে মিতুর কোলে শুয়ে টিভিতে শাহিদ কাপুর অভিনীত বিবাহ মুভিটা চালু করে। মিতু স্তব্ধ আর শক্ত হয়ে বসে আছে। মুশফিক তার দিকে তাকিয়ে বলল, মিতু, এমন করে বসো। এখন থেকে আমরা একসাথে মুভি দেখলে আমি তোমার কোলে শুয়ে পড়বো। অভ্যাস করে নাও প্লিজ। মিতু হাসে। সুখের প্রজাপতি যে এত রঙের হয় তা মুশফিকের সান্নিধ্যে না আসলে জানতেই পারত না। সে আস্তে করে মুশফিকের চুলে হাত বুলিয়ে দেয়। বিবাহ মুভিটা খুবই সুন্দর। এটা মুশফিকের পছন্দের মুভি। হঠাৎ মুশফিক মিতুর গালে হাত রেখে বলল, তুমি তারার মতো আমার আকাশের প্রতিটা জায়গায় ছেয়ে থেকো প্রিয়। মিতু হাসে, কিন্তু মুখে কিছুই বলে না। দুজনে দুজনের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। রাত 2টার দিকে মিতু আর মুশফিক রুমে আসে। মিতু মুশফিকের দিকে তাকিয়ে বোকার মতো হাসে। মুশফিক ট্রাউজার পরে মিতুর দিকে তাকিয়ে আছে। তার হাসি দেখে ঘন কালো ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা? মিতু ততক্ষণে মুশফিকের বুকের দিকে তাকিয়েছে। পেশিবহুল বাহু, পেটানো শরীর, মেদহীন ঝরঝরে গা। মিতু বরাবরের মতো মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। মিতুর দৃষ্টি অনুসরণ করতে বুদ্ধিমান মেজরের কয়েক সেকেন্ডও লাগল না। মুশফিকের পুরো ঠোঁটের ভাঁজে কিঞ্চিত মুচকি হাসির রেখা ফুটে ওঠে। মিতুর লজ্জা মাখা হাসি দেখে মুশফিক বলল, লজ্জা পাচ্ছ কেন অযথায়? অযথা এমন করে কেউ ঘুরে বেড়ায়? মুশফিক বুঝেও না বোঝার ভান করে। ঠোঁট উল্টে বলল, কেমন করে? মিতু আস্তে করে বলল। এমন আদুর গায়ে? মুশফিক অন্তর্বেদী দৃষ্টি মেলে মিতুর দিকে তাকিয়ে বলল, তো সমস্যা কি? ইটস মাই বেডরুম। হ্যালো মেজর, আপনার বেডরুমে এখন আরেকটা মানুষ আছে, তাও মেয়ে মানুষ, সুতরাং কাপড় চোপড় পরে ঘুরবেন? হ্যাঁ, একটা মেয়ে আছে যে কিনা আমার বউ, আমার একমাত্র বউ। মিতু থমথমে গলায় বলল, ইস, বউ হয়েছে বলে কি এমন করে ঘুরবেন? হ্যাঁ, এটা স্পেশাল মুহূর্ত। মিতু দেখল মুশফিক তার দিকে এগিয়ে আসে। তার মুখের কাছে মুশফিকের লোমশা। মুখের সব পক পক মুহূর্তেই গলায় আটকে যায়। সে আস্তে করে বলল, আপনার লজ্জা করে না? মুশফিক মাথা নিচু করে মিতুর দিকে তাকিয়ে বলল। লজ্জা? কিসের লজ্জা? মিতু আস্তে করে পিছু হাঁটিয়ে, এই যে আমার সামনে গা দেখিয়ে ঘুরছেন। উফ, তুমি আমার বউ। এত কথা না বলে গেঞ্জি পরে ঘুরতে পারেন। কেন, আমার ড্যাশিং বডিটা দেখে ক্রাশ খাচ্ছ? মিতু মুশফিকের ঝুঁকে আসা মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, ভাই, শুধু আপনার বডি না, আপনার সবকিছুর উপরে ক্রাশ খেয়ে ফেলেছি। মুখে বলল, না না, আমি ক্রাশ টাশ খাই না। তাই? ওকে। প্লিজ গা ঢাকেন। তোমার সমস্যা কি মিতু? মিতু কি করে বলবে তার কি সমস্যা? মুশফিককে এমন অবস্থায় দেখলে কেমন পাগল পাগল লাগে। কানে কানে কেউ বলে যায় সামনের মানুষটা তার, শুধুমাত্র তার। আপনি না মেজর, আপনার লজ্জা নেই কেন আজও? এটা কেমন কথা? আমি মেজর বলে আমার কি নাক অব্দি লজ্জার চাষ থাকবে?
যা বলছি সেটা করেন। গেঞ্জি পরবো না, তুমি চাইলে বাকিটাও খুলে ফেলতে পারি। মিতু চোখ খিচে বলল। ছি ছি। মুশফিক আরেকটু সামনে এসে বলল। আফটার অল আমি মেজররা সবার সামনে এক, বউয়ের সামনে একটু খারাপ। মুশফিক এগিয়ে আসে। মিতু আর পেছনে যেতে পারছে না। সে মুশফিকের বুকে হাত রেখে তাকে আটকায়। আসলেই মুশফিক খুব বেশি রোমান্টিক। মিতু ভেবেছিল আর্মিরা বোরিং হয়, কিন্তু তার মেজরটা তো মাখনের মতো সফট, দেখলেই একটু আদর করে দিতে ইচ্ছে করে। সে বলল। এত কিছু জানেন কি করে? আগে বিয়ে করেছেন নাকি? এমনি জানা যায়, বিয়ে করা লাগে না। মুশফিক মিতুর হাত উপেক্ষা করে এগোতে চায়। মিতু চোখ পাকিয়ে বলল। এগোচ্ছেন কেন? মুশফিক কিছু না বলে মিতুর কানের কাছে মুখ এনে গম্ভীর কণ্ঠে ফিস ফিস করে বলল। মুশফিকের ভারী হাসকি স্বরে ফিস ফিস করে বলা কথাগুলো মিতুকে নাড়িয়ে দেয়। আদরের ডাক শুনে মিতুর পাগলের মতো অস্থির লাগে। মেজর তার দিকে গভীর শিকারী চোখের দিকে তাকিয়ে থাকে। মুশফিক শক্ত কড়া পড়া হাত দিয়ে মিতুর কোমর আঁকড়ে ধরে কাছে আনে। মিতু কেঁপে ওঠে। নাকের ডগার শিরশিরানো অতিমাত্রায় বাড়ে। পেট মুচড়ে দেয়। মুশফিক আবার বলে। ইউ আর সো বিউটিফুল মাই সুইট হার্ট। মিতুর মনে হচ্ছে সে মরে যাবে। মুশফিক মিতুর গালে পরম ভালোবাসা মাখা পরপর কয়েকটা চুমু দেয়। তারপর কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকে। নাকের ডগায় তার নাক স্পর্শ করে আস্তে করে বলে। নাও ইটস ওভার। মিতু মুখ ফসকে বলে ফেলে। নো। মিতুর কথায় মুশফিক থমকে যায়। সে শান্ত চোখে মিতুকে পর্যবেক্ষণ করে বলল। ঘুমাতে হবে, অনেক রাত হয়েছে। মুশফিক সোজা বিছানায় শুয়ে পড়ে। মিতু নিজের বলা কথাটাই লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। আর চোখে মুশফিকের দিকে তাকায়। মুশফিক তার দিকেই তাকিয়েছিল। ও রুমে গেলাম না, দেখা যাবে বউটা রাতে ভয় পেয়ে আবার আমার কাছে চলে যাবে। তা সে ভালো আমি এখানেই থাকি, বউকে কষ্ট দেওয়া অন্যায়। মিতুর হাত পা তখনও কাঁপছে। সে রাতের কাপড় নিতে আলমারি খুলে সেখান থেকে একটা নাইটি খুলে পড়ে। মিতু সেটা হাতে নিয়ে দেখে। সে ভাবে মুশফিক তার জন্য এনেছে। যেহেতু উনি এনে এখনো দেয়নি, তাই সে নেবে না। উনি দিলেই বরং নেবে। মিতু গেঞ্জি আর ট্রাউজার পরে সে শুয়ে যায়। মুশফিক তার দিকে ফিরে শুয়ে আছে। মিতু তাকালে মুশফিক হাত বাড়িয়ে মিতুর গাল ছুঁয়ে বলল। তুমি কি আমার প্রেমে পড়ে যাচ্ছ মিতুল? মিতু মুশফিকের প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা বলল। আপনি কি আমার প্রেমে পড়ে যাচ্ছেন মেজর? মিতুর প্রশ্নে মুশফিকের ঠোঁটের কোণের হাসি বিস্তৃত হয়। সেই হাসিতে মিশে আছে এক আকাশ ভালোবাসা, ভালো লাগা, সুখের ভাণ্ডার। মিতুর বুকের ভেতরটা সুখে চিৎকার দিয়ে ওঠে। কলিজাটা ফিসফিস করে বলে। তুই পৃথিবীর সবচেয়ে সুখী নারী হবি ঋতু। আজ বুধবার। সেনানিবাসে 6 জন পরিষ্কার কর্মী আছে। একজনের নাম কামাল। সবাই ওনাকে কামাল ভাই নামেই ডাকে। উনি মুশফিকের বিশ্বস্ত আর কটেজ পরিষ্কার করে। মুশফিকের রুমে যাওয়া নিষেধ। বাদবাকি সব কিছু সপ্তাহে একদিন পরিষ্কার করে দিয়ে যায়। আজকেও যথারীতি পরিষ্কার করতে এসেছে। নয়না কামাল ভাইয়ের আসার দিকে নজর রাখছিল। যেই না মুশফিকের কটেজে যায় অমনি সে পিছু পিছু আসে। সচরাচর মুশফিক তাকে কটেজে ঢুকতে দেয় না। মুশফিক যা রাগী, ওনার উপরে কথাও বলা যায় না। আজকে সুযোগ পেয়ে সে এই সুযোগ হাতছাড়া করে না। কামাল তখন কিচেন পরিষ্কার করছে। নয়না এই ফাঁকে আস্তে করে উপরে উঠে যায়। তার লক্ষ্য মুশফিকের রুম। সে পা টিপে টিপে নিঃশব্দে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। মুশফিকের রুমে যাওয়ার অজন্ম ইচ্ছা এবার পূরণ হবে। নয়না আস্তে করে মুশফিকের রুমে প্রবেশ করে। মন মাতানো এক সুবাস নাসারন্ধ ভরে যায়। সে এপাশ ওপাশ তাকিয়ে হঠাৎ চোখ যায় বিছানার দিকে। বিছানা অগোছালো, আর অগোছালো নরম বিছানায় এক মেয়ে ঘুমিয়ে আছে। নিমিষেই নয়নার সকল স্বপ্ন চুরমার হয়ে যায়। সে এগিয়ে যায় ঘুমন্ত মৃত্যুর দিকে। বিষ দৃষ্টি মেলে তাকিয়ে থাকে। মনে উকি দেয় হাজারো প্রশ্ন। কে এই মেয়ে? মুশফিকের সাথে কি সম্পর্ক? এখানে শুয়ে আছে কেন? মেয়েটা খুব সুন্দরী, নয়নার থেকেও সুন্দর। নয়না মুহূর্তেই মিলিয়ে ফেলল মেয়েটাকে। সুন্দরী মেয়ে এক অবিবাহিত পুরুষের বিছানায়, সুতরাং মেয়েটা একটা প্রস্টিটিউট। নয়না কথা বলার ভাষা হারিয়ে ফেলে। মুশফিককে সে খুবই ভালো মানুষ বলে জানত,
তার সম্পর্কে খারাপ ধারণা কখনোই আসেনি, কিন্তু এই ছেলে যে রাতে কটেজে পতিতা আনে এটা খুনাক্ষরেও ভাবেনি। তারপর মন হঠাৎ উল্টে যায়, ফুঁসে উঠিয়ে মুশফিকের কোনো দোষ নেই, সব দোষ এই অসভ্য মেয়ের। নয়না ঘুমন্ত মিতুকে টেনে ওঠায়। হঠাৎ ঘুম ভাঙায় মিতু চমকে যায়। মুশফিক কখনো তাকে এভাবে জাগাবে না। মুশফিক তাকে নরমভাবে ছোঁয়। সে চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকায়। মেয়েটার পরনে আর্মি ড্রেস। মিতু বোঝে একজন আর্মি তার সামনে দাঁড়িয়ে আছে। মিতু কিছু বলার আগে নয়না ফুসফুস করে বলল, এই মেয়ে ওঠো আর জলদি বের হয়ে যাও। মিতু ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে। বেরিয়ে যাবে মানে কি? আর তাকে হুকুম দেওয়ার উনিকে? সে ভ্রু কুঁচকে বলল। মানে? নয়নার আগে দাঁত চেপে চেপে বলল। কোনো পতিতার বাসা না এটা, সুতরাং বের হ। মিতুর অবাকের পাল্লা হই হই করে বাড়ছে। এটা কার বাসা? আমার বয়ফ্রেন্ডের বাসা। মিতুর বুকটা মুচড়ে ওঠে। বয়ফ্রেন্ড? কালকে রাতে কি এই মেয়েটাই মুশফিকের জিপ থেকে নেমেছিল? মুশফিক কি আমাদের বিয়ের কথা কাউকে বলেনি? মিতু শক্ত চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। নয়না আবার বলল, কয়েকদিন আসেনি, এর মাঝে জায়গা করে নিয়েছিস। এই কজেটের প্রতিটা জায়গা আমার ছোঁয়া আছে। মুশফিক আমাকে খুব ভালোবাসে। এখানে কত রাত কাটিয়েছি। মিতু আস্তে করে বলল। আচ্ছা। বের হ, বের হ, না হলে 14 শিখের ভাত খাওয়াবো। আচ্ছা। নয়না তেড়ে আসে, চিৎকার করে বলল, তুই একটা পতিতা হয়ে আমার মুশফিকের বিছানায় শুয়েছিস। মুশফিক শুধুমাত্র আমার। মিতুর দুনিয়াটা ঝনঝন করে ভেঙে যেতে থাকে। বুকে অসহনীয় যন্ত্রণা অনুভব করে। আহা মুশফিক, আহ। নয়না হিংস্র চোখে মিতুর দিকে তাকিয়ে আছে। মিতু উঠে দাঁড়ায়। মিতু নয়নার সমান লম্বা না হলেও প্রায় ছুঁই ছুঁই। তাকে দাঁড়াতে দেখে নয়না বলে, গুড, এবার বেরিয়ে যা। মিতুর ঠোঁটের কোণে শান্ত হাসি ফুটে ওঠে। তাকে হাসতে দেখে নয়না ফুঁসে বলল, বেরিয়ে যা। যাব না। আপনি কি আমাকে বের করার? এত সাহস আমাকে প্রশ্ন করিস? তুই জানিস আমি কে? মিতু ঢাকাই আমি, চঞ্চল হরিণের রক্ত টকবকে গরম। এতক্ষণ একটা ঘোরের মাঝে মেয়েটার কথাগুলো শুনেছে, কিন্তু এবার সে প্রস্তুত। নয়নার দিকে এগিয়ে গিয়ে বলল, গায়ের লেবাস দেখে মনে হচ্ছে আর্মি। আর্মি হন আর যেই হন, হোয়াট এভার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কারো বেডরুমে অনুমতি ছাড়া প্রবেশের সাহস কি করে হলো আপনার? আপনি জানেন আমি কে? মেয়েটাকে এত অপমান করার পরেও সে নয়নাকে আপনি বলে সম্বোধন করছে। নয়না এসব পাত্তা না দিয়ে বলল, তোর আবার বেডরুম? তুই জানিস আমি যা ইচ্ছা তাই করতে পারি। আর তুই কি তা জানিস না? তুই বাকিটা নয়নার মুখেই আটকে থাকে। মিতু কিরমির করে বলল, শাট আপ রাস্কেল! উল্টোপাল্টো কথা বললে না থাপড়ে গালের দাঁত হাতে ধরিয়ে দেবো। নয়না চোখ পাকিয়ে আরো কাছে আসে। কি বললি? কানে শোনেন না? নয়না অধৈর্য হয়ে মিতুর হাত ধরে বলল। আবার মুশফিকের আশেপাশেও আর আসবি না। মিতুর রাগ কিরমির করে আকাশসম হয়ে যায়। নয়নার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নয়না কিছু বুঝে ওঠার আগেই তার গালে গুনে গুনে 4টা থাপ্পড় দিয়ে দেয়। ইউনিফর্মের কলার ধরে শাসিয়ে শাসিয়ে বলল, মুশফিক আপনার এসব আজে বাজে কথা বলে না জিভ টেনে ছেড়ে ফেলবো। নয়না মিতুর সাহস দেখে অবাক। সে আর্মি ট্রেনিং প্রাপ্ত, কিন্তু এই মেয়ে তার থেকে বেশি চালু। দেখতে নরম দেখা গেলেও মেয়ে মোটেও নরম না, কিন্তু সে নিজেও দমে যাওয়ার পাত্রী না। পাল্টা মিতুকে ঠেলে সরিয়ে বলল, গায়ে হাত দিলি কেন? বেয়াদবদের গায়ে হাত দিয়েই শায়েস্তা করতে হয়। নয়নাও হাত ওঠায় মিতুকে মারার জন্য, কিন্তু মিতু তার হাত ধরে ফেলে। হাত মুচড়ে দিয়ে বলল, আমার গা আর একবার স্পর্শ করতে আসলে না হাত ভেঙে ফেলবো। এত সাহস পাস কোথায়? সেটা আপনার মুশফিককে জিজ্ঞেস করবেন। আমি মুশফিকের গার্লফ্রেন্ড, তাই এসব তাকে জিজ্ঞেস করার দরকার মনে করছি না। গার্লফ্রেন্ড? হ্যাঁ, সে আমাকে খুব ভালোবাসে, যত্ন করে। মিতু মাথা নেড়ে বলল, আমি বিশ্বাস করি না। কিছুই যায় আসে না। তুই এমন গুরুত্বপূর্ণ কেউ না যে বিশ্বাস করতে হবে। ফালতু। মিতু জোরে শ্বাস ফেলে বলল, ফালতু? আমি মেজর মুশফিক আহসানের স্ত্রী মিসেস আহসান। নয়না হো হো করে হেসে দিল। স্ত্রী? হাউ ফানি!
মেজর বিয়ে করেছ অথচ কেউ জানে না তুই নিজের মান রাখতে এসব বলছিস, তাই না? আব্বু বলেছে সামনের মাসেই আমার আর মুশফিকের বিয়ের অ্যানাউন্স করবে। মিতুর দুনিয়াটা কেমন এলোমেলো হয়ে গেল, যেন 10 ফুট উপর থেকে কাচের আয়না মাটিতে পড়ে চুরমার হয়ে গেল নিমেষেই। মিতুর বিবর্ণ চেহারা দেখে নয়না আরো বলল, তুই জানিস মুশফিক আমার কত যত্ন নেয়, সবসময় জিপে করে বাসায় নিয়ে আসে। এই বাসায় কত এসেছি তার হিসাব নেই। মিতু জানে মুশফিক পার্টনারের প্রতি যত্নশীল। গতকাল রাতে এই মেয়ে বোধহয় গাড়ি থেকে নেমেছিল। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে নয়না মুশফিকের নাম্বারে ফোন দেয়। কয়েকবার ফোন দেওয়ার পর মুশফিকের ভারী স্বর শোনা গেল। হ্যাঁ নয়না, বলো। নয়না ফোনটা সরিয়ে বলল, দেখলি কেমন আদর করে ডাকে। তারপর ফোন কানে দিয়ে বলল, আমি আপনার কজেটে আছি, এখানে এই পতিতা কি করে? ওকে বের করে দিতে যাচ্ছি। যতই হোক কেউ জানলে আপনার মান সম্মান থাকবে না, কিন্তু এই মেয়ে বের হচ্ছে না, ও বলে কিনা আপনার স্ত্রী। মুশফিক আউট অফ এরিয়ায় আছে। পাহাড়ের আনাচে কানাচে ড্রাগের ব্যবসা চলছে রমরমা। সেদিন এক গ্যাংকে ধরার পরে আরও কয়েকটা শাখার সন্ধান পাওয়া গিয়েছে। আজকে সেই খোঁজেই বেরিয়েছে। এমনিতেই চাপে আছে, তার উপর মাত্র বলা নয়নের কথাগুলো শুনে গায়ে আগুন লেগে যায়। চিৎকার করে বলল, আমার কটেজে ঢোকার অনুমতি কে দিয়েছে তোমাকে? আর আমার কটেজে যেই থাকো তাতে তোমার কি? এক্ষুনি বেরিয়ে আসো। নয়না থমথম খেয়ে বলল। কিন্তু ওই মেয়েটা। মুশফিক আশেপাশে তাকিয়ে দেখে সবাই তার দিকে তাকাচ্ছে। নিজেকে শান্ত করে আসতে বলে, ও আমার স্ত্রী, তুমি 1 সেকেন্ডের মাঝে বেরিয়ে যাবে। যদি কথার হেরফের হয় এর ফলাফল ভালো হবে না। নয়না কিছু বলার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে মিতুর দিকে তাকিয়ে বলল, উনিও তোকে বাঁচাতে মিথ্যা কথা বলছে। আজ ক্যাম্পে ফিরে আসুক, বাবাকে সব বলে দেব, তখন বুঝবে অ্যাসিস্ট্যান্ট বাসা আনার ফল। নয়না ধূপধাপ পা ফেলে চলে যায়। মুশফিক বলেছে চলে যাওয়ার জন্য। সে নিঃশব্দে চলে যায়। মিতু সেখানেই দাঁড়িয়ে আছে। মোবাইল নিজস্ব শব্দে চেঁচিয়ে ওঠে। জানান দেয় মুশফিক ফোন দিয়েছে। মিতুর রাগে মোবাইলটা দেয়ালে ছুঁড়ে মারে। সে কিছুতেই বুঝতে পারছে না মুশফিক তাদের বিয়ের কথাটা কেন লুকিয়েছে। এটা কি লুকিয়ে রাখার মতো কোনো বিষয়? সবাই যদি জানতো তাহলে মেয়েটা এত কথা বলার সুযোগ পেত না। মেয়েটার সাথে কি আসলে মুশফিকের কিছু আছে? না থাকলে একটা মানুষ কি করে এত জোর দিয়ে কিছু বলতে পারে? স্ত্রী হওয়া সত্ত্বেও তাকে পতিতার নাম শুনতে হলো। কাল রাতে মেয়েটা জিপ থেকে নেমেছে। মুশফিক তার যত্ন করে। আর ওই নাইটিটা, এটা কি কোনোভাবে ওই মেয়ের? মেয়েটার কথা মতে সে এখানে এসে থাকে। সে কি এটা পড়েছিল? মেয়েটা কিছু ভাবতে পারে না। সামনের চেনা খুব পরিচিত দুনিয়াটা যেন মুহূর্তেই রং বদলিয়ে ফ্যাকাশে হয়ে যায়। সে ফ্লোরে বসে পড়ে। তার শান্ত নদীতে ঢেউ ওঠে, গাল বেয়ে পানি ঝরে। মুশফিক তার স্বামী, কিন্তু তাদের এখনো ভালোবাসাই হয়নি। অথচ এসব কি হচ্ছে? মিতু ফ্লোরে শুয়ে পড়ে। নানা রকম ভাবনায় মাথাটা ভো ভো করে ঘুরে ওঠে। মুশফিক শুধুমাত্র তার মুশফিক অন্য কারো হতে পারে না। তখন বেলা কয়টা মিতু জানে না। সে কাঁদতে কাঁদতে ফ্লোরেই ঘুমিয়ে যায়। মাগরিবের আজান দিয়েছে সেই কখন, কিন্তু মুশফিক আসেনি। তার ঘুম ভাঙে পেটের ক্ষুধায়। সারাদিন পেটে একটা দানাও পড়েনি। শরীর নেতিয়ে আছে। সে উঠে দাঁড়ায়, কিচেনে গিয়ে পানি খায়। বাইরে চাঁদের আলোয় সব ফকফকা দেখা যাচ্ছে। কি মনে করে মিতু কটেজ থেকে বেরিয়ে আসে। খানিকটা সামনে এসে দাঁড়ায়। চাঁদের আলোর সামনে রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছে। ওদিকে তাকিয়ে থাকতে থাকতে মিতুর মনে হয় কারা যেন আসে। মানুষটা আর কেউ না, মুশফিক, আর সাথে নয়না। নয়না আর মুশফিককে একসাথে দেখে মিতুর চোখের কোণ বেয়ে আবারও নতুন উদ্যমে পানির স্রোত বয়ে যায়। বুকে অসহনীয় যন্ত্রণা অনুভব করে। সে আড়ালে গিয়ে দাঁড়ায় আর দুজনকে পর্যবেক্ষণ করতে থাকে। মুশফিক সারাদিন মনে হয় 500 বার মিতুকে ফোন দিয়েছে, কিন্তু ফোন বন্ধ। সে এত গুরুত্বপূর্ণ এক মিশনে গিয়েছিল যে আসারও কোনো উপায় নেই। আর্মিদের কাজটাই এমন, সব ভেসে যাক, কিন্তু দেশের কাজ আগে। নয়নার কাছে এসব শুনে মিতুর অবস্থা না জানি কি হয়েছে। চিন্তায় তার অবস্থা খারাপ। নিজের মাঝে এত অস্থিরতার মাঝেও কটেজে আসার কোনো সুযোগ নেই। তখনই ইচ্ছে করছিল নয়নার গালে থাপ্পড় দিয়ে লাল করে দিতে,
এখন নয়নাকে কটেজ থেকে বের করে এনেছে। নয়নাকে কিছু বলার সুযোগ না দিয়ে শক্ত হাতে 2 থাপ্পড়ে নয়নার কান বন্ধ হয়ে গিয়েছে। নয়না গালে হাত দিয়ে অবাক হয়ে মুশফিকের দিকে তাকালে মুশফিক বলল, এই পর্যন্ত একদিনও তোমাকে আমার কটেজে ঢুকতে দিয়েছি, আজকে কোন সাহসে প্রবেশ করেছো? নয়নার গাল ব্যথা করছে। সে বলল, আপনার কজেটে গেলে কি সমস্যা? মুশফিক চিৎকার করে বলল, সমস্যা আছে। আর তুমি মিতুকে কি বলেছো? পতিতা? প্রতিটা কজেটে আনবেন, তাকে কিছু বললেই দোষ? মুশফিক রাগে আরেকটা থাপ্পড় দেয়। নয়না ছিটকে যায়। ও আমার স্ত্রী, বিয়ে করা স্ত্রী। আমার কটেজে থাকলে সে পতিতা নয়, এসব দেখার অধিকার তোমার নেই। তুমি সাধারণত এক সৈনিক, তাছাড়া আর কিছুই না। তোমার বাবা কর্নেল, কিন্তু সেই গরম আমাকে দেখাবে না। নয়না হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মেয়েটা কি আসলেই মুশফিকের স্ত্রী? সে কি তবে ভুল ভেবেছে? এ কথা ঠিক যে সে তার আব্বুর কথা বলে অনেক কিছুই হাসিল করে নেয়। মুশফিক বলল, আর কি বলেছো মিতুকে? নয়না ভয়ে ভয়ে বলল। আর কিছু বলিনি। মুশফিক জানে নয়না আরো অনেক কিছু বলেছে। এই মেয়ে খুব খারাপ। সে বলল, যদি শুনি আর কিছু বলেছো তাহলে তোমার অবস্থা খারাপ হবে, আমার ভয়ঙ্কর রূপ দেখবে। আপনার স্ত্রী আমাকে মেরেছে সেটা? মুশফিকের ভ্রু কুঁচকে যায়। মৃত নয়নাকে মেরেছে। সে বলল, ভালো করেছে। সে মেজর স্ত্রী, নিশ্চয়ই বিড়াল নয়। সিংহর সঙ্গী সিংহই হয়। যাও, বাসায় যাও, আর কখনো আমাদের ব্যাপারে কথা বলতে আসবে না। আমি তোমার বাবার কাছে সব বলে দেব। আর মেয়ে বলে আমার আঘাত থেকে মুক্তি পেয়েছো, না হলে আমার স্ত্রীকে হীন করার কথা অপরাধে নির্ঘাত এখানেই পুঁতে ফেলতাম। নয়না ভয়ে কটেজের দিকে চলে যায়। চোখের পানিতে গাল বেয়ে যাচ্ছে। গাল লাল টকটকে হয়ে গেছে। মনের মাঝে প্রতিশোধের তীব্র নেশায় মাথা নেচে ওঠে। মৃত থরথর করে কাঁপছে। দুর্বল পা ফেলে যত দ্রুত সম্ভব রোমে আসে। রোমে এসে রাগে দেয়াল মিররে হাত দিয়ে আঘাত করে। আয়নাটা চুরমার করে দিতে চায়। আয়না ভাঙে, কিন্তু হাত বিশ্রীভাবে কেটে যায়। মুশফিকের বুটের শব্দ শোনা যাচ্ছে। মৃদু ফুঁপিয়ে ওঠে। বুকের কষ্টটা যেন এই মানুষটার সান্নিধ্যে এসে উতলিয়ে ওঠে। মুশফিক এসে দেখে মৃদু চুপচাপ দাঁড়িয়ে আছে। সে মৃদুর দিকে তাকিয়ে থাকে। বিবর্ণ ফ্যাকাশে মুখ দেখে তার কেমন কষ্ট হয়। তার চোখ যায় হাতির দিকে। হাত থেকে টপ টপ করে লাল বর্ণের তরল মেঝেতে জমা হচ্ছে। হাতের ব্যাগটা দূরে রেখে মৃদু কাছে আসে। হাতটা ধরার জন্য হাত বাড়িয়ে বলল, হাত কেটেছে কি করে? মিতু, তুমি কি করেছো? মৃদু মুশফিককে হাত ধরতে দিল না। এক ঝটকায় মুশফিকের থেকে দূরে গিয়ে বলল, আমি পতিতা, পতিতাদের এত যত্ন করতে হয় না। আপনি ওই মেয়ের কাছে যান যে আপনার গার্লফ্রেন্ড। আর মেয়েটা? মুশফিক হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। মৃদু কিছু না বলে ছুটে কটেজ থেকে বেরিয়ে যায়। তারপর কোনো দিকে না তাকিয়ে পাহাড়ের দিকে ছুটতে থাকে। তার ইচ্ছা সে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মরে যাবে। উঁচু পাহাড়ের গায়ে নাম না জানা হাজার রকমের গাছগাছালি লেপ্টে আছে। মানুষ হাঁটার ফলে সরু চিকন রাস্তা হয়েছে। মৃদু সেই পথ ধরে ছুটে যাচ্ছে। পেছনে না তাকিয়েও বুঝতে পারছে যে মানুষটা তার পেছনে পেছনে আসছে। কয়েকবার গম্ভীর গলায় ডাক শুনেছে, কিন্তু মৃদু দাঁড়ায়নি। কিভাবে দাঁড়াবে? তার অভিমান যে আকাশের চেয়েও বেশি হয়ে গিয়েছে। অবশেষে পাহাড়ের কিনারায় এসে দাঁড়ায়। উজ্জ্বল চন্দ্র আকাশ ছাপিয়ে মিষ্টি আলোয় ভুবন ঝকঝকে করে দিয়েছে। পাহাড়গুলো দেখা যাচ্ছে। দূরের কটেজে টিমটিমে আলো জ্বলছে। চাঁদের এমন অসহ্য রকম সুন্দর আলো সে আগে কখনো দেখেনি। নাকি নির্জন পাহাড় বলেই এত ভালো লাগছে। মৃদু আর চোখে পেছনে তাকায়। মুশফিক কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়েছে। মৃদুর বুকটা অভিমানে ফুলে ফেপে ওঠে। মনে উকি দেয় হাজারো প্রশ্ন। সারাদিন যত কষ্ট হয়েছে এই মানুষটাকে দেখে যেন কষ্ট আরও বেড়েছে। তুষের আগুন যেমন দাও দাও করে জ্বলে, মুশফিকের সান্নিধ্য পেয়ে যেন মৃদুর ভেতরটা এভাবেই জ্বলছে। কেন? গম্ভীর রাগী মানুষটার নরম আবেশী আদরে কথা শোনার জন্য। মুশফিক খুব ক্লান্ত। সারাদিন গাধার মতো পরিশ্রম করেছে। এখন শরীরটা যেন পাথরের মতো ভারী লাগছে। বিছানায় শুয়ে যেতে পারলেই শান্তি লাগতো, কিন্তু সব ক্লান্তি দূরে ঠেলে স্ত্রীর পেছনে ছুটে এসেছে। রাগ যেহেতু তার কারণেই হয়েছে, রাগ ভাঙানোর দায়িত্বও তার। তাছাড়া এমন কথা শোনার পরে রাগ হওয়াটা স্বাভাবিক। সে আস্তে করে মৃদুর পেছনে গিয়ে দাঁড়ায়। মৃদু স্পষ্ট মুশফিকের কাছে আসাটা
অনুভব করছে, অথচ সে পেছনে ফিরে তাকায়নি। মুশফিক আস্তে করে বলল,